তো সবাইকে গুড ইভিনিং। আবারও সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো আমরা গত দিন ক্লাসে, আমাদের ফার্স্ট ক্লাস ছিল, সেই ক্লাসে আমরা ড্রামার বেসিক কিছু ধারণা নিয়েছি। তারপর ইডিপাস রেস্কের আমরা দুই তিনটা ধারণা পেয়েছিলাম। প্রথমত আমরা এখানে ইডিপাস রেস্কের কোন কোন বিষয়টা জেনেছিলাম? কোরাস নাকি? কোরাস সম্পর্কে জানছিলাম, এবং অ্যাপোলো মনে হয়, নাকি অ্যাপোলো পড়ছিলাম না শুধু কোরাসটাই পড়ছিলাম গতদিন? জি স্যার, অ্যাপোলো পড়া হয়েছিল। আচ্ছা, অ্যাপোলো দেবতা নাকি? আচ্ছা, তো গতদিন যে পড়াগুলো হয়েছে তার ভিতরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে একটু বলতে পারো। কারো কি কোনো প্রবলেম আছে কোনো কিছু বুঝতে? স্যার, ড্রামাটিক আইরনিটা কি? আমি ওটা এখনো পড়াইনি তো। ড্রামাটিক আরনি কি পড়ানো হয়েছে? যেটা যেটা এখনো পড়াইনি সেটা ড্রামা পড়ার পর বুঝতে হবে, ঠিক আছে তো? যেগুলো আমি বাদ দিয়েছি, যেমন হচ্ছে থ্রি ইউনিটি, তারপর হচ্ছে ড্রামাটিক আয়রন, এগুলো কিন্তু আমি বাদ দিয়ে গেছি। এগুলো বুঝতে হলে আগে প্রথমে ড্রামা একটা পড়তে হবে, পড়ার পরে এক্সাম্পল দিতে পারবো, তার আগে না। মনে থাকবে? হুম। জি স্যার। হ্যাঁ, তা ওইটা। ওরাকল অফ ডেলফির ওরাকলটা কি? হ্যাঁ, ওটা আসতেছি, ওটা যেগুলো পড়াইনি আমি সেগুলো আজকে আবার পড়াবো, যে ওরাকল কি জিনিস। হ্যাঁ, তাহলে গতদিন আমি কোরাস পড়িয়েছি, আর থ্রি ইউনিটি পড়াইনি, ট্র্যাজিক হিরো পড়াইনি, ড্রামাটিক আয়রনে পড়ানো হয়নি, ঠিক আছে তো? হুম। আজকে আমরা ইডিপাস রেস্কের আরো স্যার, বেসিক কিছু বিষয় জেনে তারপর আমরা শুরু করব ড্রামাটা। হ্যাঁ, বলো। স্যার, অ্যাবাউট দ্য অথর ওইখানে সফোক্লেসের সাথে 497 সি দিয়ে 497 দেওয়া, এটার মানে কি বুঝাইছে? এটা দিয়ে মেনলি বোঝায় আনুমানিক। কথা বুঝতে পারছো? হুম। কনজিকিউটিভ, বুঝতে পারছো? মানে এখানে জি স্যার, বুঝতে পারছি। ওই সেন্সটা বোঝাতে ব্যবহার করা হয়। এতে এদের তো আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারি না এদের ইয়াগুলো, ঠিক আছে তো? জি স্যার। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো তাড়াতাড়ি। স্যার, ওই যে ইন্ট্রোডাকশন টু ড্রামা যে শীটটা দিয়েছিলেন ওইটাতে দ্য রেনেসাস রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং, এই লাইনটা আমি মানে এই ফ্রেজটা বুঝিনি আসলে। আচ্ছা, ওটা বোঝার জন্য হিস্ট্রি পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মনে থাকবে? রেনেসা কি জিনিস, রিভাইভাল, রেনেসান। আচ্ছা। রিভাইভাল বলতে কি বোঝায় বললাম তো, অনেক কিছু থাকবে যেগুলো আমরা মোটামুটি, কিছু টার্ম আছে যেগুলো হয়তো এখন বুঝবা না, কিছুদিন যখন চলে যাবে, কিছু পড়া হয়ে যাবে, তখন ওইগুলো বুঝতে পারবা, কারণ ওগুলো এখন বোঝাতে গেলে আবার অনেক কিছু আলোচনায় চলে আসবে, ঠিক আছে তো? বরং আমাদের পড়ার সাথে গেলে ওগুলো আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, তো ওটার জন্য একটু অপেক্ষা করতে আচ্ছা, হবে। আর স্যার, হ্যাঁ, আর একটা কমেডি অফ আইডিয়াস এই ইয়াতে ফ্রেজে ছিল, আই মিন প্যারাগ্রাফে ছিল যে হচ্ছে স্ল্যাটিস্টিক, এটা কি? স্ল্যাপ স্টিক্স, তাই তো? দেখি আমরা মিনিংটা কদিন যদিও একটু বলেছিলাম। দেখো, স্ল্যাপস্টিক, তাই না? স্ল্যাপস্টিক কমেডি বলেও একটা কমেডি আছে। দেখো, স্ল্যাপস্টিক মানে কি? যেখানে প্রধানত আমরা এমন কিছু বিষয়কে উপস্থাপন করি যেগুলো হচ্ছে এম্বারাসিং, মানে লজ্জাকর, বুঝতে পারছো? লজ্জাজনক। মানে এমন কিছু কামজি ড্রেস আপ, এমন কিছু আচরণ, এমন কিছু অ্যাকশন আমরা স্টেজে রিপ্রেজেন্ট করব যেগুলো তোমাকে লজ্জায় ফেলে দিবে। বুঝতে পেরেছো? মানে হাসির থেকে তুমি লজ্জা পাবা বেশি। আচ্ছা। হ্যাঁ, এরকম কিছু সেন্স, ঠিক আছে? যে মনে করো, মনে করো আমি চাচ্ছি এমন, যে আমাদের দেশে এরকম কিছু আচ্ছা ঘটনা স্যার। ঘটে না, মানুষ মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে না, যে অনেক সময় মেয়েরা রাস্তায় বার হয়ে বলে আমার 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 কি, আমার পোশাক আমি পরবো, যেমন খুশি তেমন পরবো, নাকি এরকম একটা আন্দোলন হচ্ছিল না কিছুদিন আগে? হুম, জি এরকম একটা, স্যার। হ্যাঁ, যে পোশাক আশাকের স্বাধীনতা দিতে হবে, আমার ইচ্ছা মতো আমি পোশাক পরবো। একটু মিউট রাখো। তো মনে করো, তো ওইরকম একটা নাটক আমি করলাম, তো নাটকে ওইরকম একটা অদ্ভুত ড্রেস পরার একটা মেয়ের অভিনয় আমি দিলাম মনে করো, ঠিক আছে তো? যেটা মানুষ দেখার থেকে আগে চোখ বন্ধ করে ফেলবে লজ্জায়। মনে থাকবে তো?
তাহলে ওই মেয়েটার যে ড্রেসারটা যে আমি খারাপ করিয়েছি, এটা কিসের জন্য করিয়েছি? সমাজকে বোঝানোর জন্য যে তোমার মতো তুমি যা খুশি তাই করতে পারো না। করতে পারো বলো? স্ট্যাটিস্টিকের জন্য। হ্যাঁ। আচ্ছা, তোমার ওখান থেকে এক ধরনের সাউন্ড আসতেছে। ইয়ারফোন নাই তোমার? ইয়ারফোন ইউজ করবা, হ্যাঁ, তাহলে সাউন্ডটা ডিস্টার্বিং হচ্ছে খুবই। আচ্ছা, আর কারো? আচ্ছা, তারপরে যেগুলো আমি আলোচনা করি নাই সেগুলো মোটামুটি আলোচনার জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা চলে যাই আমাদের ইডিপাসের ঘটনায় তাহলে এখন, ঠিক আছে? তো ইডিপাসের কোরাসটা আলোচনা করেছিলাম। অ্যাপোলো দেবতা, যাকে আমরা বলছি কি ফেভাস, তার কথা আসবে যেহেতু অনেক দেবদেবীর বিষয় থাকে। তো এই নাটকে আমরা মেইনলি অ্যাপোলোকে সরাসরি পাবো না, তার নামটা এইটা পাবো আর কি, ফেভাস, ঠিক আছে তো, ড্রামার ভিতরে। তো সেগুলো আমরা একটু আগে পরিচয় করে নিচ্ছি যে এরা আসলে কারা। এছাড়াও আরও কিছু দেবদেবীর নাম আছে যেগুলো আমরা ড্রামা পড়তে পড়তে জানবো। ওরাকল অফ ডেলফিটা কি জিনিস সেটা নিয়ে আমরা পড়তে গিয়ে মনে হয় শেষ করে ফেলেছিলাম নাকি, এখানে আমরা আটকে গেছিলাম। পরে ডেলফি হচ্ছে একটা জায়গার নাম। ডেলফি হচ্ছে কি একটা জায়গার নাম, ঠিক আছে? দেখো ডেলফি কি, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। দেখো, ডেলফি ক্যান রেফার টু অ্যানশিয়েন্ট গ্রিক আর্কিওলজিক্যাল সাইট। এটা হচ্ছে কি একটা আর্কিওলজিক্যাল সাইট। তৎকালীন সময় তো আর্কিওলজিক্যাল সাইট ছিল না, তখন ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। কেমন ছিল? অ্যান অ্যানশিয়েন্ট স্যাক্রেড প্রেসিংট অ্যান্ড সিট অফ পিথিয়া। তাহলে ডেলফি কি, এই যে দেখো এখানে দেখাচ্ছে, হ্যাঁ, গ্রিসে এটা একটা পবিত্র জায়গা ছিল। প্রেসিংট মানে বুঝো তো, প্রেসিংট আঙ্গিনা বোঝায়, হ্যাঁ। প্রেসিংট মানে হচ্ছে দেখো এরিয়া বা আঙ্গিনাকে বোঝায় একটা বিল্ডিং এর সামনে। দেখো দা এরিয়া উইদিন দা ওয়ালস অর পারসিভ বাউন্ডারিজ অফ আ পার্টিকুলার বিল্ডিং অর প্লেস। তাহলে প্রেসিংট মানে মেইনলি আমরা একটা এলাকা, আমরা একটা মন্দির বা এই যে এই এলাকাটা বুঝছি, ঠিক আছে? তো এরকম একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে ডেলফি। আর এই ডেলফিতে ওরাকল বলে একটা বিষয় আছে, ঠিক আছে তো? ওরাকল বলতে কি বোঝায় আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তোমাদের আমি বুঝলাম না তোমরা কেন আনমিউট করে রাখতেছো বারবার। কারো কি সমস্যা কোনো? আচ্ছা, ওরাকল হচ্ছে কি একজন প্রিস্টকে বোঝায়, যেটা আমরা এটা আলোচনা করতে করতে এখানে আমরা থামছিলাম, যিনি প্রফেসি করতে পারেন, ভবিষ্যৎবাণী করতে পারেন। তাহলে মনে করো এখন আমি যদি বলি ওরাকল অফ মেহেরপুর, তাহলে সেই প্রফেটের বাড়ি কোথায় বলতো? মেহেরপুর। ওরাকল অফ ডেলফি মানে তাহলে কোথাকার ওরাকলকে বোঝাচ্ছি আমরা? ডেলফি। হ্যাঁ, তাহলে ওরাকল হচ্ছে কি একজন প্রিস্ট অথবা প্রিস্টেস, যে প্রধানত গডের যে মানে যে অ্যাডভাইস বা গডের যে আদেশ ওইগুলোকে মানুষের কাছে কি করে, প্রদান করে বা জানান দেয় বা জানিয়ে দেয়, ইনফর্ম করে, কনভে করে, ঠিক আছে তো? তো এই জন্য বলা হচ্ছে ওরাকল। তাহলে ওরাকল অফ ডেলফি মানে হচ্ছে ওই ডেলফির একজন প্রিস্ট। তাই বলছি দেখো, দ্য ওরাকল অফ ডেলফি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ইনস্টিটিউশন ইন অ্যানশিয়েন্ট গ্রিস, লোকেটেড অন দ্য স্লপস অফ মাউন্ট পার্নাসাস। তাহলে এটা একটা পর্বত আছে, তার নাম হচ্ছে মাউন্ট পার্নাসাস। তো তার যে পাড়ে এটা অবস্থিত। ইট ওয়াজ ডেডিকেটেড টু অ্যাপোলো, এবং প্রধানত এই ডেলফির যে ওরাকলটা, এইটা কোন দেবতার সাথে রিলেটেড বলো তো? অ্যাপোলোর সাথে। হ্যাঁ, যেটা আমি অলরেডি বলেছি এই কারণে। দ্য গড অফ প্রফেসি, মিউজিক অ্যান্ড লাইট। আমরা বললাম কি এখানে আমরা বিশেষ করে অ্যাপোলোকে প্রফেসির গড হিসেবে দেখবো এই নাটকের ক্ষেত্রে। দ্য ওরাকল ফাংশন অ্যাজ দ্য সেন্টার অফ ডিভাইন গাইডেন্স। তার মানে এই ওরাকল কি হিসাবে কাজ করে? স্বর্গীয় গাইডেন্সের একটা সেন্টার হিসেবে কাজ করে, কেন্দ্র হিসেবে কাজ করে। হোয়ার ইন্ডিভিজুয়ালস, সিটি স্টেটস এন্ড লিডার্স, যেখানে কি হয় যে গাইডেন্স। ওরাকল তো একটা ইনস্টিটিউশন বলা হয়েছে। বলো। ওরাকল একটা ইনস্টিটিউশন বলা হয়েছে, কালচারাল এন্ড রিলিজিয়াস ইনস্টিটিউশন। হ্যাঁ, তাহলে একটা ইনস্টিটিউশন, এই পুরোটা মিলে কি একটা প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়েছে পুরোটাকে, ঠিক আছে তো? ওরাকল সিম্পলি বললে একটা কাকে বোঝায়? সিম্পলি বললে
একজন প্রিস্টকে বোঝায়। আর ডেলফি বললে কি কি বোঝায়? একটা জায়গাকে বোঝায়। কিন্তু ওরাকল অফ ডেলফি পুরো একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, যে প্রতিষ্ঠানে একজন প্রিস্ট কাজ করে। কথা বুঝতে পেরেছো? স্যার বুঝছি। যখন সিঙ্গেল ওরাকল বলবা তখন ওরাকল হবে কি একজন প্রিস্টের কথা। হ্যাঁ, তাই বুঝতে থাকো, এই যে ওরাকল, ওরাকল কি হিসেবে কাজ করে? গাইডেন্স হিসেবে কাজ করে। ঠিক আছে? দ্য ফাংশন এজ আ সেন্টার অফ ডিভাইন গাইডেন্স হোয়ার ইন্ডিভিজুয়ালস, সিটি স্টেটস অ্যান্ড লিডার্স, যে গাইডেন্স নেওয়ার জন্য গডেরা আমার উদ্দেশ্যে কি চায়, আমার ছেলের ভবিষ্যৎ কি, আমার দেশের ভবিষ্যৎ কি, আমার দেশে এই সমস্যা হচ্ছে কেন, আমার দেশকে কিভাবে উন্নতি করতে পারবো ইত্যাদি সম্পর্কে ডিভাইন গাইডেন্স নেওয়ার জন্য যে কোনো ব্যক্তি, রাজা, নেতা, এরা সবাই ওই ওরাকলের কাছে যেত। ঠিক আছে? তো দেখো, শর্ট অ্যাডভাইস অন পার্সোনাল, পলিটিক্যাল এবং মিলিটারি ম্যাটার্স, মানে যুদ্ধের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে বা ব্যক্তিগত যে কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য মানুষ কোথায় যেত বলো? ওই ওরাকল অফ ডেলফিতে যেত। ওরাকলের কাছে যেত। এবার বলছে দেখো, দ্য সেন্টার ফিগার অ্যাট ডেলফি, তাহলে ডেলফির যে ওরাকল তাদের ভিতরে সেন্ট্রাল হচ্ছে কে? পিথিয়া। পিথিয়া কাকে বলা হয়? একজন প্রিস্টেসকে বলা হয়, হু সার্ভড অ্যাজ অ্যাপোলোস মাউথপিস। মাউথপিস মানে কি বলো তো? রিপ্রেজেন্টেটিভ নাকি? মুখপাত্র। এখন মনে করো এই ওরাকল অফ ডেলফিতে অনেকগুলো প্রিস্ট আছে বা প্রিস্টেস আছে, তার ভিতরে যে হচ্ছে প্রধান, যে সরাসরি অ্যাপোলো দেবতার সাথে যার সম্পর্ক ছিল, তাকে বলা হতো কি নামে বলো? পিথিয়া নামে ডাকা হতো। ঠিক আছে? তো হ্যাঁ, পিথিয়া কিন্তু একজন ব্যক্তির নাম না, বরং এটা একটা পদের নাম। মানে যে প্রিস্ট হবে বা প্রিস্টেস হবে তাকে কি কি বলা হবে? পিথিয়া বলা হবে। এখন সে কিভাবে তাহলে ভবিষ্যৎবাণী করতো? দেখো, একটা প্রচলন আছে না যে জিনে ভর করে মানুষের উপর, এটা কি সমাজের প্রচলিত? জিন, জি স্যার, জি স্যার। জিনে যখন কাউকে ভর করে তখন কেমন হয় বলো? তখন কি সে আর কি মানুষের অবস্থানে থাকে? তার নিজের অবস্থানে থাকে? অস্বাভাবিক হয়ে যায়। এবং তখন সে জিনের কথাগুলো বলে, যে জিনের ভয়েসে কথা বলে, তখন তার ভয়েসে আর সে কথা বলে না। তো এরকম এই পৃথিয়াও কি হতো? এরকম ট্রান্স লাইক স্টেটে চলে যেত, মানে একটু অন্য ধরনের অবস্থানে চলে যেত, যেটা তার নিজস্ব অবস্থানে নেই। ট্রান্স লাইক মানে অনেকটা অবসন্ন হয়ে যাওয়া, নিজের অবস্থানে না থাকা। দেখো, ট্রান্স, দেখো ট্রান্স লাইক হচ্ছে কেমন বোঝায়? যে এই যে নিজের অবস্থানে না থাকা, লস অফ অ্যাওয়ারনেস অফ সারাউন্ডিং, প্রোফাউন্ড অ্যাবজর্পশন, মানে গভীর চিন্তার ভিতরে চলে যাওয়া এবং নিজের আশেপাশের পরিবেশ এবং নিজের সম্পর্কে সচেতনতা হারিয়ে ফেলা। ঠিক আছে? তো মানে তিনি ঘোরে, যেটা আমরা বাংলা কথা বলি ঘোরে পড়ে যাওয়া, ঘোর বুঝি না আমরা, মানে কি বলবো ওটাকে, মোহের মধ্যে পড়ে যাওয়া। ঠিক আছে? তো এবং অফেন ইনডিউসড বাই ন্যাচারাল ভ্যাপর রাইজিং ফ্রম আ ক্যাজম ইন দ্য আর্থ। এবং এই ট্রান্স লাইক স্টেটটা প্রধানত করা হতো কিসে দিয়ে? বলছে এই যে এখানে মানে মাটির ভিতরে ফাটল আছে, ক্যাজম বলা হয়, তাই তো? সেখান থেকে এক ধরনের ভ্যাপর উঠে, ভ্যাপর মানে বুঝছো তো? বাষ্প। তা সেই বাষ্পের মাধ্যমে তাকে ওই রকম ওই মোহের ভিতরে ফেলা হতো। এবং মোহে অবস্থায় থাকা অবস্থায় তিনি প্রধানত ডেলিভার্ড ক্রিপ্টিক প্রফেসিস ইন রেসপন্স টু কোশ্চেন পোজড বাই সাপ্লায়ান্টস। তখন ওই যারা সাপ্লায়ান্ট থাকতো, যারা পরামর্শ নেওয়ার জন্য যেত, তারা যে কোশ্চেন করতো সেই কোশ্চেনের তিনি সরাসরি উত্তর দিতেন না। উত্তরটা কেমন করে দিতেন? ক্রিপ্টিক। ক্রিপ্টিক মানে বুঝো তো? হ্যাঁ, রহস্য। হ্যাঁ, ক্রিপ্টিক মানে কি? যেটা সরাসরি দেখো, এখন বর্তমানে অনলাইনের যুগে দেখবা যে অনেক সময় যে ইয়া পাওয়া যায়, মানে দেখবো যে কোড টোড আসে, যেগুলো হচ্ছে ক্রিপ্টিক কোড, সেগুলো সরাসরি বোঝা যায় না, অন্য কোনোভাবে বুঝে নিতে হয়। হ্যাঁ, তাই বলছি দেখো, মিস্ট্রিয়াস অথবা অবস্কিউর, যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, তো সেইগুলোকে বোঝার জন্য আবার আশেপাশে এরকম লোক থাকতো তার। এই যে দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, জি স্যার। তার আশেপাশে কয়েকজন আরো কি আছে? ব্যক্তি আছে, পুরোহিত আছে। এ যখন মেসেজ বলে, কথাগুলো বলে, তখন তারা এটার ভাষান্তর করার মাধ্যমে এই যে দেখো কিছু মানুষ, এই যে দুইজন মানুষ তার কাছে মাথা নত করে তাদের বিষয়টা জানতে চাচ্ছে। ঠিক আছে? তো তাই বলছে তার সামনে আরো যারা প্রিস্ট থাকে, দেখো, হার স্টেটসমেন্ট ওয়ার ইন্টারপ্রিটেড বাই প্রিস্টস এন্ড কনভেইড ইন পোয়েটিক অর এনিগমেটিক ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড কেয়ারফুল অ্যানালাইসিস। এনিগমেটিক মানে কি? সরাসরি উত্তর না, এমন কিছু, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়া। হ্যাঁ, মানে ঘুরিয়ে পেঁচিয়ে,
যেটা বুঝতে হলে আমাকে কেয়ারফুলি অ্যানালাইসিস করতে হবে আমার আশেপাশের বিষয়গুলোকে, যেগুলো ইডিপাসের ক্ষেত্রে এমন মেসেজ আমরা পাবো আর কি। ইডিপাস প্রধানত এই মেসেজ বুঝতে পারেননি, এই জন্য তার এই ঘটনাটা ঘটে যায়। ঠিক আছে, তাহলে ওরাকল অফ ডেলফি বলতে আমরা প্রথমত একটা প্রতিষ্ঠান বা একজন প্রিস্টকে বুঝছি, যে প্রধানত অ্যাপোলো দেবতার প্রিস্ট হিসাবে কাজ করে এবং অ্যাপোলো দেবতার দেওয়া যে সকল আদেশ বা বাণী সেগুলোকে মানুষের কাছে প্রচার করে, এবং মানুষ তাদের কাছে যেত তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য বা অতীত সম্পর্কে জানার জন্য। কি কথা বুঝে গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এটুকু আমি আর করলাম না, এই কথাগুলো আর এসছে। এবার আসি, এই যে তাহলে এটা দেখলাম হচ্ছে ওরাকল অফ এটা হচ্ছে ডেলফি, ডেলফির এটা একটা প্রতিষ্ঠান, ওরাকল, ওরাকল একজন ব্যক্তি। এখন এই যে প্রিস্ট আছে না আশেপাশে, এই প্রিস্টেসের পাশে কিন্তু দেখো আরো প্রিস্ট আছে, এইরকম একজন প্রিস্ট হিসাবে কাজ করতে হচ্ছে এই যে আমাদের টাইরিসিয়াস। বুঝতে পেরেছো এর নাম কি? দেখো, টাইরিসিয়াস। হ্যাঁ, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সিয়ার্স ইন গ্রিক মিথোলজি। তিনি একজন প্রফেট এবং প্রিস্ট, রিনাউন্ড ফর হিজ উইজডম অ্যান্ড প্রফিটিক অ্যাবিলিটি। তাই তো তিনি গ্রিক মিথোলজিতে খ্যাতনামা হচ্ছে কিসের জন্য? তার বিশেষ জ্ঞান এবং তার ওই ভবিষ্যৎবাণী করার যে অ্যাবিলিটি, এটার জন্য তিনি কিন্তু খুবই খ্যাতমান একজন ব্যক্তি। হি অ্যাপিয়ার্স ইন নিউমারাস মিথস অ্যান্ড ট্র্যাজেডি। তার অনেক গল্পে কিন্তু তাকে আমরা পাবো, মিথোলজিক্যাল যে গল্পগুলো আছে সফোক্লিস, ইউরিপিডিস বা হোমারের লেখা, সেখানে টাইরিসিয়াসের উপস্থিতি আমরা মানে দেখবো আর কি। তো যাই হোক, টাইরিসিয়াস ওয়াজ আ মর্টাল। তিনি আসলে একজন এরকম আমাদের মতো একজন মানুষ ছিলেন, হু ওয়াজ গ্র্যান্টেড দ্য গিফট অফ প্রফেসি বাই দ্য গডস। তাই তো গডসরা বা দেবতারা তাকে প্রফেসি করার ক্ষমতা দিয়েছিলেন। কিসের জন্য দিয়েছিলেন সেটা সম্পর্কে আমরা জানবো। অ্যালাউইং হিম টু ফোরসি ইভেন্টস বিয়ন্ড দ্য রিচ অফ অর্ডিনারি মর্টালস। হ্যাঁ, তাহলে অর্ডিনারি মানুষদের, তাই তো, মানে কি ধরাছোঁয়ার বাইরে যে সকল জ্ঞান রয়েছে সেইগুলো যাতে টাইরিসিয়াস জানতে পারে, বুঝতে পারে, এমন ক্ষমতা গডরা তাকে দিয়েছিলেন। হি সার্ভড অ্যাজ আ ব্লাইন্ড প্রফেট অফ অ্যাপোলো ইন থিবস। থিবস নগরী, হ্যাঁ, থিবস হচ্ছে কি একটা নগরীর নাম, যেটা আমরা যে ইডিপাসে পড়বো। তাহলে থিবসের তিনি ছিলেন একজন ব্লাইন্ড প্রফেট অ্যান্ড অ্যাক্টেড অ্যাজ অ্যান অ্যাডভাইজার টু দ্য রুলার্স। এবং ওই থিবসের যারা রুলার্স ছিলেন, যারা হচ্ছে শাসক ছিলেন, তাদের কি অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন, না উপদেষ্টা হিসেবে কাজ করতেন। ঠিক আছে তো, উপদেষ্টা, কারণ তিনি তো ভবিষ্যৎবাণী করতে পারতেন বা আগে পিছিয়ে অনেক কিছু জানতে পারতেন, এই জন্য রুলারেরা তাকে খুব সম্মান করতো এবং মানতো, এবং সে যে ভবিষ্যৎবাণী করতো সবই ঠিক হতো। তাই বলছে বিগিনিং উইথ ক্যাডমাস। ক্যাডমাস দিয়ে শুরু হয়েছিল, থিবস নগরী শুরু হয়েছিল ক্যাডমাস দিয়ে, এবং তার পরবর্তী থিবসের যে 7 জেনারেশন আছে, ওই 7 জেনারেশনের, দেখো মানুষ প্রধানত এক জেনারেশন বাঁচে নাকি, কিন্তু টাইরিসিয়াসকে 7 জেনারেশন বাঁচার অ্যাবিলিটি দেওয়া হয়েছিল। বুঝতে পারছো? তাহলে 7 জেনারেশন মানে কি এক মানে কি এরকম 7টা জেনারেশন চলে আসবে নাকি, মানে বাবা, তারপর ছেলে, তারপর নাতি, তারপর পুতি, এরকম করে দেখাচ্ছে এরা মরে যাবে, কিন্তু তারপরও কি টাইরিসিয়াস বেঁচে থাকবে। ক্যাডমাস মানে কি? ক্যাডমাস মানে কি সেটা বলছি, ক্যাডমাস একজন ব্যক্তির নাম। হ্যাঁ, ওটা আমরা আসবো কিছুক্ষণ পর। টাইরিসিয়াস পরেসি কি? বলো, পরেসি কি? পরেসি ইভেন্ট? আমি বুঝি নাই। ফোরসি মানে হচ্ছে বুঝতে পারা, ভবিষ্যৎবাণী করতে পারা। ফোরসি মানে কি ভবিষ্যৎবাণী করতে পারা। প্রফেসি, ফোরসি, এগুলো মানে কি ভবিষ্যৎবাণী করা, আগে থেকেই দেখতে পাওয়া, আগে থেকে বুঝতে পারা, এইটা। ঠিক আছে তো? জি স্যার। এবার টাইরিসিয়াসের এই 7 জেনারেশন থাকা, তার ব্লাইন্ড হওয়া, তার এই যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা পাওয়া, এগুলোর পিছনে কিছু গল্প আছে, সেই গল্পগুলো আমরা একটু দেখি। বলছে আর নোটেবল এপিসোড ইন টাইরিসিয়াস লাইফ ইনভলভস ইজ সেক্স চেঞ্জ। সেক্স চেঞ্জ মানে হচ্ছে তার মানে লিঙ্গ চেঞ্জ হয়ে যাওয়া। বুঝতে পেরেছো? সে প্রথমে ছেলে থেকে মেয়ে হয়ে যায়, মেয়ে থেকে আবার ছেলে হয়ে যায়, এই জন্য তার একটা বিশেষ ক্ষমতা অর্জিত হয়। হ্যাঁ, সে একই সাথে মেয়ে এবং ছেলেদের মানে মেন্টালিটি সম্পর্কে জানে ভালো। তাই বলছে তার একটা বড় এরকম একটা ঘটনা আছে তার জীবনে। কেমন ঘটনা দেখো, বলছে হোয়াইল অন মাউন্ট সিলেন হি এনকাউন্টেড আ পেয়ার অফ মেটিং স্নেকস। হ্যাঁ, মানে কি দেখো এই জায়গায় একটা ঘটনা দেখতে পাচ্ছ, এই জায়গায় একটা ছবি আছে, এটা হচ্ছে টাইরিসিয়াস। হ্যাঁ, এই যে দেখো এখানে, এটা হয়তো একটু অস্পষ্ট লাগতেছে, আমি একটু দেখি, এখানে দেখাই। সরি,
এই যে দেখতে পাচ্ছ, এটা দেখা যায় না ছবিটা ভালো করে? জি স্যার। এই দেখো এখানে হচ্ছে দুইটা সাপ মেইটিং করতেছিল। মেইটিং মানে বুঝো তো? আমি একটু এখানে প্রজনন। দেখো, মেট মানে হচ্ছে ভার্বে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে কাম টুগেদার ফর ব্রিডিং, মানে সন্তান জন্ম দেওয়ার জন্য একসাথে কাপলিং করাটাকে যেটাকে বোঝায়, তাই তো? ফিজিক্যাল যে রিলেশন সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মেট বলতে সেক্সুয়াল পার্টনারকে যেমন বোঝায়, তেমনি মেট ভার্ব হিসাবে ওই সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেটাকেও বোঝায়। তো এরকম দুটা সাপ যখন মেটিং করছিল, তো টাইরিসিয়াস তাদের দেখে ফেলে। হ্যাঁ, টাইরিসিয়াস দেখে করলো কি, স্ট্রাক দেম উইথ হিজ স্টিক, তার এই যে হাতে একটা লাঠি আছে দেখো, হ্যাঁ, সে লাঠি দিয়ে সে এদেরকে আঘাত করলো। এখন এই আঘাত করার কারণে ফার্টিলিটির যে দেবী আছে, ঠিক আছে, ফার্টিলিটির দেবী হচ্ছে হেরা। হেরা হচ্ছে কি একজন দেবী, ঠিক আছে তো? দেখো, ডিসপ্লিজ উইথ হিজ অ্যাকশন, সে রেগে যায়, কারণ সে হচ্ছে ফার্টিলিটির দেবী। অতএব ফার্টিলিটি বা সন্তান জন্ম দিতে হলে মেটিং তো করতে হবে, তাহলে এই কাজে বাধা সৃষ্টি হলো। অতএব টাইরিসিয়াস এই কাজে যেহেতু বাধা সৃষ্টি করেছে, তাই হেরা ডিসপ্লিজড হয়ে, তার এই কাজে অসন্তুষ্ট হয়ে তাকে কিসে বানিয়ে দিল বলো? ট্রান্সফর্ম হিম ইনটু আ কিসে? উইমেন বানিয়ে দিল। ঠিক আছে, তো উইমেন হয়ে গেল সে। ডিউরিং দিস পিরিয়ড টাইরিসিয়াস বিকাম আ প্রিস্টেস অফ হেরা। তখন উইমেন বানিয়ে সে কি হলো? হেরারই প্রিস্ট হিসাবে কাজ করলো, কারণ হেরাকে এখন সন্তুষ্ট করতে হবে, তা না হলে তো তার সেই পুরুষত্ব আর ফিরে পাবে না। অতএব সে এই অবস্থায় বিয়েও করেছিল, তার চিলড্রেনও ছিল। দেখো, তাহলে সে মেয়ে হিসাবে তার বিয়ে হয়েছিল, তার সন্তান হয়েছিল, সবকিছু হয়েছিল। তাহলে তিনি মেয়ে হিসাবে জীবনযাপন করেন, তার আগে পুরুষ হিসাবে তো জীবনযাপন করেছে। আফটার 7 ইয়ার্স, এর ঠিক 7 বছর পরে, হি এনকাউন্টার দ্য স্নেকস এগেইন। দেখো এখানে একটা মেয়েদের চিত্র দেখাচ্ছে, একটা মেয়ে না, দেখো এই যে ঠিক ওই পথ দিয়ে যাওয়ার সময় সে আবারও ওই সাপদের মিটিং করতে দেখলো 7 বছর পরে। তখনও সে কি করলো? দেখো, অ্যাক্টেড ডিফারেন্টলি। এখন এখানে দুটা তথ্য আছে। কোন কোন তথ্যে বলা হয় যে তিনি এবার সাপদেরকে আঘাত করেননি। দেখো, অ্যাক্টেড ডিফারেন্টলি অ্যান্ড রিগেইনড হিজ ম্যাসকুলিনিটি এন্ডিং হিজ পিরিয়ড অ্যাজ আ উইমেন। তাই তো? হয় তিনি তাকে আঘাত করেছিলেন, কোন কোন ইয়াতে বলে আঘাত করেছিলেন, তাই আবার রেগে গিয়ে তাকে পুরুষ বানিয়ে দেয়। আবার কোন কোন গল্পে বলা হয় যে তিনি আঘাত করেননি, তাদেরকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে হেরা খুশি হয়ে তাকে তার আগের অবস্থানটা ফিরিয়ে দেয়। বুঝতে পেরেছ? তো এটা হলো প্রথম গল্প। তাহলে এখানে তার বিশেষ দক্ষতা হলো কি? তাহলে সে নারী এবং পুরুষ উভয়েরই কি অভিজ্ঞতা অর্জন করে, নাকি? ঠিক তো? এবার খেয়াল রাখো, তাহলে ব্লাইন্ড হলো কেমন করে? ততক্ষণ কিন্তু সে ব্লাইন্ড ছিল না। এরপর টাইরিসিয়াস ব্লাইন্ডনেস এন্ড গিফট অফ প্রফেসি আর এক্সপ্লেইন ইন অ্যানাদার মিথ। তাহলে স্যার প্রফেসি করার যে অ্যাবিলিটি, তার অন্ধ হওয়ার যে অ্যাবিলিটি, তাহলে সেগুলো কোথায় পাইলেন? আর একটা গল্পে হচ্ছে, একটু খেয়াল করবা, এই মিথোলজি পড়তে গেলে আমরা এমন এমন কিছু বিষয় পাবো যেগুলো আমাদের কাছে প্রথমে একটু এম্বারাসিং মনে হবে, একটু খারাপ মনে হবে। তো সাহিত্য পড়তে পড়তে আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে যাবে। যেমন হচ্ছে ঠিক মেডিকেলের যারা চাকরি করে তাদের মতোই, ঠিক আছে তো? মিথোলজিক্যাল কাহিনী অনেক রকমের আছে। দেখো বলছে, ওয়ান্স টাইরিসিয়াস ওয়াজ ডর্ন, এখানে একটা মিস্টেক হয়েছে, টিই হবে, টিআই, টাইরিসিয়াস বানানটা ভুল হয়ে গেছে, দেখছো? টিআইআরই, আচ্ছা। ওয়াজ ডর্ন ইনটু অ্যান আর্গুমেন্ট বিটুইন হেরা অ্যান্ড হার হাজবেন্ড জিউস। তাহলে গ্রিক দেবতার প্রধানকে জানো তো? গ্রিক দেবতার প্রধান জিউস, আর তার ওয়াইফ হচ্ছে হেরা, এবং তার একজন ওয়াইফ হচ্ছে জিউসের। কিন্তু অনেক ওয়াইফ ছিল, তার মধ্যে হেরা হচ্ছে লেডা ছিল। হ্যাঁ, লেটো। হ্যাঁ, লেডা তো হচ্ছে মানুষ হিসাবে, কিন্তু হেরা তো দেবী হিসাবেই। হ্যাঁ, ওগুলোকে তার ওয়াইফ বলা যাবে না, ওয়াইফ ওগুলো না, ঠিক আছে তো? তাই বলছে, ওয়ান্স টাইরিসিয়াস ওয়াজ ড্রন ইনটু অ্যান আর্গুমেন্ট বিটুইন হেরা অ্যান্ড হার হাজবেন্ড জিউস। জিউস হচ্ছে দ্য চিফ গড, গ্রিক ডেইটি অ্যান্ড ফাদার অফ অল গডস অ্যান্ড হিউম্যান। তারা বিশ্বাস করতো যে যত মানে দেবতা, দেবী এবং মানুষের ফাদার হচ্ছেন এই জিউস। তো আর্গুমেন্টটা কেমন ছিল? দ্য আর্গুমেন্ট ওয়াজ অন দ্য টপিক অফ হু হ্যাজ মোর প্লেজার ইন সেক্স, ম্যান আর উইমেন। এটা একটা অদ্ভুত যে মেন এবং উইমেন হু হ্যাভ দ্য মোর প্লেজার। আমি আর বাংলা করতে যাচ্ছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো হেরা ক্লেইমড ম্যান, হেরা বলতেছে পুরুষেরা, আর জিউস বলতেছে না উইমেনেরা। এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে যায় তাদের। এই বিতর্কের এখন সমাধান দিবে কে?
তাই এমন ব্যক্তি দিতে পারে যে পুরুষ এবং নারী উভয়ের বৈশিষ্ট্য আছে নাকি, যার যার ভিতর। তো এরকম কে, তাহলে কার বৈশিষ্ট্য আছে, অ্যাবিলিটি আছে? এই টাইরেসিয়াসের। অতএব অ্যাজ টাইরেসিয়াস হ্যাড এক্সপিরিয়েন্স বোথ হি রিপ্লাইড দ্যাট, তাহলে তাকে ডেকে আনা হলো, ডেকে এনে তার কাছে পরামর্শ নেওয়া হলো। তা সেই পরামর্শে সে বলল যে দ্যাট আউট অফ 10 পার্টস, তাহলে 10 ভাগে যদি ভাগ করা হয়, প্লেজারকে যদি আমরা 10 ভাগে ভাগ করি, আ ম্যান এনজয়স অনলি 1, ঠিক আছে তো? তাহলে 1 পার্ট মেন এনজয় করে আর 9 পার্ট উইমেন। তাহলে এখানে কে হেরে গেল বলো? জিউস হারলো না হেরা হারলো? হেরা হেরে গেল। হেরা হেরে গেল। তাহলে হেরা হেরে গেল, হেরে গিয়ে দেখো অ্যাজ হিজ এক্সপ্লেনেশন ওয়েন্ট এগেইনস্ট হেরা, এটা হেরার বিরুদ্ধে গেল। শি ইনস্ট্যান্টলি স্ট্রাক হিম ব্লাইন্ড ফর হিজ ইম্পাইটি। অতএব সে ছিল প্রিস্ট, কিন্তু দেখো হ্যাঁ হেরার প্রিস্ট ছিল, কিন্তু তারপরেও তার কথাটা যেহেতু হেরার বিরুদ্ধে গেল, অতএব হেরা তাকে কি করলো, ব্লাইন্ড করে দিল। এখন জিউস, জিউসের পক্ষে গেল, তাহলে জিউস এখন কি করবে? এখন জিউসের পক্ষে তো আর তার এই ব্লাইন্ডনেস, তাই তো, ঠেকানোর কোনো সুযোগ নেই, কারণ এক দেবতা যা করে আরেক দেবতা সেটা উল্টাতে পারে না। অতএব বাট জিউস কুড নট ডু নাথিং, কুড ডু নাথিং টু স্টপ হার or reverse her curse as one god and goddess could not undo the act of other god or goddess। তাই তো অন্য গডেসের যেটা করে সেটা আরেক গড বা গডেস আন্ডু করতে পারে না, এমনকি প্রধান হিসেবেও সে আন্ডু করতে পারবে না। সুতরাং এখন তাহলে কি করা যাবে? তখন জিউস করলো কি, টু কম্পেনসেট টাইরেসিয়াস, অতএব টাইরেসিয়াসকে ক্ষতিপূরণ করে দেওয়ার জন্য, যে ব্লাইন্ডনেসের একটা ক্ষতিপূরণ করে দিল, সে কি করলো, যে জিউস ব্লেস টাইরেসিয়াস উইথ দ্য গিফট অফ ফরসাইট অর প্রফেসি অ্যাজ ওয়েল অ্যাজ আ লাইফ স্প্যান অফ 7 লাইভস, ঠিক আছে তো? তাহলে জিউস তাকে ক্ষতিপূরণ হিসেবে দুটা গিফট দিল। কি কি? প্রথম গিফট হচ্ছে ভবিষ্যৎবাণী করার গিফট নাকি, আর দ্বিতীয় গিফট হলো কি, 7 জেনারেশন সে বাঁচতে পারবে, 7টা জনম সে পেয়ে গেল। তো এই হিসাবে টাইরেসিয়াসের কিন্তু যেহেতু 7টা জনম পাওয়া মানে কিন্তু ধরলাম যে 700 বছর বা আরো বেশি, তৎকালীন সময় মানুষ তো একটু বেশি বাঁচতো, 100 বছর করে যদি ধরি তাহলে 700 বছর সে বাঁচবে নাকি, বা তারও বেশি, কারণ 100-150 বছরও মানুষ বেঁচেছে তৎকালীন সময়ে। তাহলে ধরলাম 1200-1300 বছর সে বাঁচবে, তার মানে 1200-1300 বছর বাঁচা মানে পৃথিবী সম্পর্কে তার অনেক জ্ঞান হবে, আগের কি ঘটনা পরের ঘটনার সাথে লিঙ্ক লাগানো তার একটা অ্যাবিলিটি থাকবে। অতএব প্রফেসি করার এদিকে তো অ্যাবিলিটি আছেই। তো সেই হিসাবে সে একটা গ্রিক মিথোলজির একটা বড় ধরনের ফিগার হিসেবে কাজ করে, ঠিক আছে তো? তাহলে গ্রিক মিথোলজির টাইরেসিয়াস কিভাবে সে ব্লাইন্ড হলো, কিভাবে প্রফেসি পেলো, এটা কি বোঝা গেল তো? এবং থিপসের প্রফেট হিসাবে মানুষজন তাকে কেন মানে মানতো, এটা বোঝা গেছে? ইম্পাইটি মানে কি? ইম্পাইটি মানে হচ্ছে মানে ধর্মবিরুদ্ধ কথাবার্তা বলা, ঠিক আছে তো? অধার্মিক। তাহলে যেহেতু সে কিসের ইয়া বলো, আর দেবী ইয়া ছিল, প্রিস্ট ছিল, হ্যাঁ, তাহলে হেরার বিরুদ্ধে কথা বলাটা কি ধর্মবিরুদ্ধ হচ্ছে না? বলো দেখো, হ্যাঁ, ধর্মবিরুদ্ধ, তাই তো, বা হচ্ছে রেভারেন্স নাই ধর্মের প্রতি বা দেবদেবীর প্রতি, এইটাকে বোঝানো হয়। এই যে ধর্মীয় অনাচার, এই যেমন সক্রেটিসকে মারা হয়েছিল কিসের জন্য বলো? রাজাদের বিরুদ্ধে গেছিল তার টিচিং। হ্যাঁ, শুধু রাজাদের না, তাকে বলা হয়েছিল কি, হ্যাঁ রাজাদের বিরুদ্ধে গিয়েছিল যে ইম্পাইটি, ধর্মের বিরুদ্ধে, হ্যাঁ, যে তৎকালীন গড গডেসদের বিরুদ্ধে সে প্রচার করতেছে, এবং সে অ্যাথেনিয়ান ইহুদদেরকে কি করছে, করাপ্ট করে ফেলছে, সে দেবদেবীদের বিরুদ্ধে লাগাচ্ছে, এই বলে তাকে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় ধর্মীয় অনাচারের, দিয়ে তাকে কি খাইয়ে মারা হয় বলো? হেমলক খাইয়ে নাকি? আচ্ছা, এরপর আসি, এরপর হচ্ছে তাহলে এই পর্যন্ত আমরা অ্যাপোলো জানলাম, ওরাকল অফ ডেলফি জানলাম, তারপর হচ্ছে কোরাস জানলাম, টাইরেসিয়াসকে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে ক্যাডমাসকে, ঠিক আছে তো? ক্যাডমাস দ্য এস্টাবলিশমেন্ট অফ থিপস, যেহেতু ইডিপাস রেস্কের যে শহরটা, মানে ইডিপাসের যে শহর বা যে দেশ বা স্টেট, তার নাম হচ্ছে থিবস। নামটা কি বলো? থিবিস না, কিন্তু অনেকে বলবে থিবিস, তাই তো? দেখি প্রোনাউন্সিয়েশন দেখো, ফাইসি, এ দেখো থিবস, হ্যাঁ থিবস, মনে থাকবে? দেখো থিবস, হ্যাঁ থিবস, হ্যাঁ এটা একটু খেয়াল রাখো, থিবস। তো এই থিবস শহরটা কিভাবে প্রতিষ্ঠা লাভ করলো, দেখো এই যে একটা শহর, হ্যাঁ, এটা কিভাবে প্রতিষ্ঠা লাভ করলো সে সম্পর্কে আমরা জানতে হবে, কারণ এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে লাগবে।
এখন খেয়াল করো, থিবস ইজ আ সিগনিফিক্যান্ট সিটি ইন অ্যানশিয়েন্ট গ্রিক মিথোলজি অ্যান্ড লিটারেচার। তো আমরা বলছি লোকেটেড ইন, দেখো, বৌসিয়া, হ্যাঁ, সেন্ট্রাল গ্রিস, সেন্ট্রাল গ্রিসের একটা জায়গার নাম। এই জায়গা কোথায় কি সেটা আমরা জানো না, জাস্ট মনে রাখো। থিবস ওয়াজ রিনাউন্ড ফর ইজ হিস্ট্রিক্যাল অ্যান্ড কালচারাল রিলিজিয়াস ইম্পর্টেন্স। তো ওটা কি আমরা সেটা একটু দেখি। বলছি ইন গ্রিক মিথোলজি কিভাবে প্রতিষ্ঠিত হলো আর কি, হ্যাঁ, যে থিবস নগরীটা কিভাবে প্রতিষ্ঠা পেলো সেটা আমরা দেখি। ইন গ্রিক মিথোলজি ক্যাডমাস ওয়াজ আ ফনিসিয়ান প্রিন্স। ফনিসিয়ান বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফনিসিয়ান? দেখো অনেক বিষয় রয়েছে। কি সমস্যা, কিসের কি দেখছি? দেখো ফনিসিয়ানটা কি? ফনিসিয়ান বলতে বোঝায় যে, দেখো ফনিসিয়া বলে একটা জায়গা রয়েছে এবং তার কিছু কলোনি রয়েছে। ফনিসিয়া একটা জায়গা, সেখানে বসবাস করতো যে সকল মানুষগুলো, ইনহিবিটিং মানে বসবাস করা, তাহলে তাদের সেই মানুষগুলোকে ফনিসিয়ান বলা হয়। বুঝতে পেরেছো? দ্য ফনিসিয়ানস প্রপোজ ফ্রম ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং আনটিল দ্য ক্যাপিটাল টায়ার ওয়াজ স্যাকড বাই আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেটের কথা মনে আছে ইতিহাসে? আলেকজান্ডার দ্য গ্রেটকে তো আমরা চিনি নাকি, নাম শুনেছো তো নাকি? জি স্যার, জি স্যার। 32 বছর, যিশু খ্রিস্টের জন্মের 332 বছর আগে, আলেকজান্ডার আসার আগে, এই টায়ার নামে একটা শহর ছিল, ক্যাপিটাল, যেটা উন্নতি লাভ করেছিল এই ফনিসিয়ানদের দ্বারা। ঠিক আছে তো? তাহলে এটাকে ফিনিশিয়ান বলা হয় বা ফনিসিয়ান বলা হয়। বিশেষ করে ফিনিশিয়ান নামটা আমরা বেশি করে দেখবো। আমরা ফিনিক্স বলি, ফিনিশিয়ান বলি, ঠিক আছে তো? তাহলে দেখো, তাহলে ক্যাডমাস ছিলেন এইরকম একজন ফিনিশিয়ান বা ফনিশিয়ান প্রিন্স, এবং তার বাবার নাম হচ্ছে দ্য সান অফ কিং এজেনার অফ টায়ার, ওই যে টায়ার ক্যাপিটাল, হ্যাঁ, অ্যান্ড ব্রাদার অফ ইউরোপা। তাহলে ইউরোপা এবং এজেনার, বুঝতে পারছো? তাহলে এজেনার হচ্ছে তার বাবার নাম, আর ইউরোপা হচ্ছে তার ভাইয়ের নাম, এই ক্যাডমাসের। তো যাই হোক, হিজ স্টোরি বিগিনস উইথ দ্য অ্যাবডাকশন অফ হিজ সিস্টার ইউরোপা বাই জিউস। দেখো, হিজ স্টোরি বিগিনস, তাহলে ক্যাডমাসের স্টোরিটা শুরু হয় এভাবে যে, দ্য অ্যাবডাকশন অফ হিজ সিস্টার ইউরোপা, ঠিক আছে তো, বাই জিউস। তাহলে ইউরোপা হচ্ছে এই ক্যাডমাসের বোন, তাই না? তাহলে ক্যাডমাস হচ্ছে ইউরোপার ভাই। তাহলে জিউস করলো কি, তার বোন ইউরোপাকে কি করলো? অ্যাবডাকশন করলো। অ্যাবডাকশন করা মানে বুঝো তো? অপহরণ, কিডন্যাপ করে। অপহরণ করলো এবং তাকে নিয়ে গেল কোথায়? ক্রিটে। দেখো, টু ক্রিট, এটা একটা জায়গার নাম। অর্ডার্ড বাই হিজ ফাদার, এখন এজেনার তার বাবা ক্যাডমাস তার বোনকে উদ্ধার করার জন্য তাকে বললো কি, টু সার্চ ফর হার। ক্যাডমাস ট্রাভেল এক্সটেন্সিভলি, সে প্রচুর ট্রাভেল করে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, ঠিক আছে তো? তখন তো ট্রাভেল তো নদী পথে হতো, পায়ে পথে হতো, তাই না? তো সেরকম ভাবে প্রচুর ট্রাভেল করে কিন্তু বোনকে খুঁজে পায় না। ইভেনচুয়ালি হি কনসাল্টেড দ্য ওরাকল অফ অ্যাপোলো অ্যাট ডেলফি। দেখো, পরবর্তীতে সে ওই ডেলফির অ্যাপোলো যে ওরাকল রয়েছে তার কাছে কনসাল্ট করলো যে আসলেই কি আমি আমার বোনকে খুঁজে পাবো, আমাকে কি আর ঘোরাঘুরি করার দরকার আছে? তখন ডেলফি তাকে কি করলো, ওরাকল করলো কি, অ্যাডভাইস করলো টু অ্যাবান্ডন দ্য সার্চ, যে তুমি এই সার্চ করা বন্ধ করো, অ্যান্ড ইনস্টিড ফলো আ স্পেশাল কাউ, এবং একটা কাউ দিচ্ছে, এই কাউটাকে ফলো করো। ফলো করে কাউ তোমাকে যেদিকে নিয়ে যায় সেখানে তুমি যাবা। বলছে হি ওয়াজ টোল্ড টু বিল্ড আ সিটি হোয়ার দ্য কাউ উড লাই ডাউন। বলছে তুমি এক কাজ করো, তুমি নিজে একটা শহর তৈরি করো, ঠিক আছে তো? যে এই যে গরুটা তোমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবা, এই গরুটা যেখানে শুয়ে পড়বে সেখানে মনে করবা তোমার জন্য সেটেলমেন্টাল একটা জায়গা, ঠিক আছে তো? তুমি এখানে তোমার শহর গড়ে তুলবা, হুইচ উড বিকাম আ প্রসপারাস সেটেলমেন্ট। তাহলে অ্যাপোলো দেবতা কি করলো, তাকে অর্ডার করলো যে তুমি তোমার এই বোনকে খোঁজাখুঁজি বাদ দিয়ে তুমি একটা শহর গঠন করো, ঠিক আছে তো? এই মিথোলজিক্যাল গল্প বিভিন্নভাবে বানিয়েছে। এরপর ফলোইং অ্যাপোলোস ইনস্ট্রাকশন ক্যাডমাস ট্রাভেল টু বৈশিয়া সেন্ট্রাল গ্রিস, সেখানে নিয়ে গেল গরু, অ্যান্ড ফাউন্ডেড দ্য সিটি অফ থিবস, সেখানে তিনি থিবস শহর গঠন করলেন। কিভাবে গঠন করলেন এখন খেয়াল করো। বিফোর ইস্টাবলিশিং দ্য সিটি, তাহলে ওইখানে যখন সে গেল থিবসে, ওই শহরটা গঠন করার আগে হি হ্যাড টু কনফ্রন্ট আ ফরবিডেবল ড্রাগন দ্যাট গার্ডেড আ স্প্রিং। স্প্রিং মানে কি? ঝর্ণা, হ্যাঁ, পানি পান করার জন্য একটা ঝর্ণা থাকে, ঠিক আছে? ঝর্ণা আছে, এখন পানি পান করতে হলে তো ঝর্ণা লাগবে, কিন্তু ঝর্ণাকে গার্ড করে রাখতো একটা ড্রাগন। এই দেখো একটা ড্রাগন দেখতে পাচ্ছ, এই ড্রাগন ওটাকে গার্ড করে রাখতো। তো তাহলে এখন তো ড্রাগনটাকে তো মারতে হবে, তাই না? কারণ এখানে যে শহর করতে হবে, শহরের মানুষগুলো পানি খাবে কোত্থেকে, পানি পাবে কোথা থেকে? তা করলো কি, ক্যাডমাস কিল্ড দ্য ড্রাগন। তো যাও, ক্যাডমাস
ড্রাগনটাকে হত্যা করতে পেরেছিল। অ্যান্ড আন্ডার অ্যাপোলোস গাইডেন্স, এবং অ্যাপোলো দেবতার আদেশ অনুসারে, চিন্তা করো গল্পগুলো খুব ইন্টারেস্টিং লাগবে যে এরকমটা হয় কিনা, এগুলো যদিও অবাস্তব কাহিনী। হি সোর্ড ড্রাগনস টিথ ইনটু দ্য গ্রাউন্ড, খেয়াল করো হ্যাঁ, ড্রাগনটাকে হত্যা করে ড্রাগনের যে দাঁত, সেই দাঁতগুলোকে তিনি করলেন কি, মাটিতে পুঁতে দিলেন, বপন করে দিলেন। ঠিক আছে তো, সো মানে কি বপন করা না, সো মানে কি বপন করা। এবার বলছে ফ্রম দিস ট্রিথ, ওই ট্রিথ থেকে হলো কি ফুলি আর্মড ওয়ারিয়র জন্ম লাভ করলো। স্প্র্যাং মানে কি জন্ম লাভ করা, সেখান থেকে একদম আর্মড ওয়ারিয়র্স মানে কি সজ্জিত সুসজ্জিত সৈনিক, তাই তো, যোদ্ধা ওখান থেকে জন্ম লাভ করলো। অ্যান্ড হু ফট ওয়ান অ্যানাদার, এবং যারা কি করলো একজন আরেকজনের সাথে যুদ্ধ করলো, আনটিল অনলি 5 সার্ভাইভড, তাই তো, যতক্ষণ না পর্যন্ত 5 জন টিকে থাকলো। তার মানে 5 জন হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তাহলে অনেকেই জন্ম লাভ করলো, ওর ভিতর থেকে একজন আরেকজনের সাথে মারামারি করে কোনো রকম ভাবে 5 জন টিকে গেল। আর এই 5 জন, দিস সার্ভাইভার বিকেম দ্য নোবেল অ্যানসেস্টর অফ থিবস, আর এই 5 জন ওয়ারিয়রের সাহায্যে ক্যাডমাস করলো কি, এই থিবস শহর গঠন করলো। দেখো, হেল্পিং ক্যাডমাস বিল্ড দ্য সিটি অ্যান্ড ফর্ম ইটস আর্লি রুলিং ফ্যামিলিজ। তাহলে ক্যাডমাসকে হেল্প করেছিল এই যে 5 জন ওয়ারিয়র, যাদের জন্ম হয়েছিল কোথা থেকে বলো, দাঁত থেকে, ড্রাগনের দাঁত থেকে। ড্রাগনের দাঁত থেকে। হ্যাঁ, তাহলে তারা তাকে সাহায্য করেছিল শহরটাকে গড়ে তুলতে। তো ভালো কথা, এইভাবে মোটামুটি শহর গড়ে উঠলো। তোমাদের একটু বইয়ের দিকে যাই, ওখানে আমি কিছু বই থেকে ইয়া করেছি, এটা একটু ওখান থেকে দেখি। স্যার, জিউসের ব্লাইন্ডনেসের পর কি হচ্ছে ওই ইউরোপাকে কিডন্যাপ করে? জিউসের ব্লাইন্ডনেস মানে, জিউস তো ব্লাইন্ড হয়নি, ওখানে টাইরেসিয়াসের ঘটনাটা আলাদা, ওর সাথে এটা মিলে না, ওটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, ওটার সাথে এটা কোনো লিঙ্ক নেই, আছে। এই যে এখানে গল্পটুকু আরো আছে, যেটুকু এখানে আমরা একটু দেখবো যখন টাইরেস, এইখানে আমি একটু দেখি এখন ক্যাডমাসের কিভাবে ইয়া করলো। দেখো এই জায়গায়, অ্যাট লেন্থ বাট 5 রিমেইনড অ্যালাইভ, দিস অফারিং দেয়ার সাবমিশন টু ক্যাডমাস বিকেম দ্য ফাউন্ডার অ্যান্ড ফাদার্স অফ দ্য থিবস টু বি, থিবসের ফাউন্ডার হয়ে গেল। ঠিক আছে, কি বুঝতে পারছো? এবার আসি, এখন বংশ পরম্পরায় আমরা ইডিপাসের কাছে কিভাবে আসলাম সেটা এখানে দেওয়া আছে। দেখো, ক্যাডমাসের ছেলে হলো পলিডোরাস, পলিডোরাসের ছেলে হলো ল্যাপডাকাস, ল্যাপডাকাসের ছেলে হলো দেখো, ল্যাপডাকাসের ছেলে হলো কি লায়াস, অ্যান্ড লায়াস অ্যান্ড হিজ ওয়াইফ জোকাস্টা আর সান ওয়াজ বর্ন। লায়াস এবং জোকাস্টার একটা ছেলে হলো। তাহলে কয় জেনারেশন হলো বলো তো ক্যাডমাস থেকে ইডিপাস পর্যন্ত? কয় জেনারেশন? ক্যাডমাস, পলিডোরাস, ল্যাপডাকাস, লায়াস এবং ইডিপাস, তাই তো, 5 জেনারেশন। কি সবাই বুঝতে পারছো গল্পটা? বলো, বিগেট মানে জন্ম দেওয়া, জন্ম দেওয়া। ক্যাডমাস বিগেট পলিডোরাস, ক্যাডমাস পলিডোরাসে জন্ম দিল, পলিডোরাস ল্যাপডাকাসকে জন্ম দিল। শুধু একটা করে যে ছেলে হয়েছে তা না, অনেক হয়েছে, তার ভিতর থেকে মেইন জেনারেশনের নামগুলো এখানে বলা হয়েছে। ঠিক আছে তো, এগুলো তো ইতিহাস না, এগুলো তো কি, এগুলো কি ইতিহাস বলো তো, নাকি মিথোলজিক্যাল স্টোরি? না স্যার, মিথোলজি। অতএব যা কোথাও বলা হয়নি সেগুলো নিয়ে কথা বলা যাবে না, অতএব তা আমরা জানতেও পারবো না। মিথোলজিতে যা বলা হয়নি তা আমরা জানবো কেমন করে? জানবো বলো? ইতিহাস এটা ইতিহাস হলে তা পাওয়া যেত খুঁজে, কিন্তু যেগুলো গল্প কাহিনী, গল্পে যা বলা হয়নি সেটা কি আর কখনো আমরা পাবো বলো? হ্যাঁ, এগুলো হচ্ছে, তোমরা যদি গ্রিক সাহিত্য নিয়ে পড়াশোনা করো তাহলে দেখবা যে গ্রিকের কাহিনীগুলোকে বিভিন্ন রাইটার বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। মেইনলি যেমন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কি অনেক গল্প আছে না, মুক্তিযুদ্ধ নিয়ে কি অনেক লেখালেখি হয়েছে না বলো? অনেক গল্প, অনেক স্টোরি আছে, অনেক স্টোরি আছে যেগুলো কি বাস্তব না, কিন্তু গল্প বানিয়ে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করা হয়েছে। তেমনি গ্রিক মিথোলজিতে অনেক স্টোরি আছে, অনেক রাইটার আছে, এক একজন এক এক দিকে বলেছেন, একজন এক কথা বলেছে, আরেকজন আরেক কথা বলছে, অতএব উল্টাপাল্টাও আছে। অতএব সেগুলো নিয়ে কনফিউজ হওয়া যাবে না, বেসিক জায়গাটা তুমি জাস্ট বুঝলেই হবে যে আমি যে স্টোরিটা পড়তেছি। তো যাই হোক, এখন আমি আবার একটু ব্যাকে চলে যাই, এই জায়গাতে আরেকটু গল্প কিছু। হ্যাঁ বলো। স্যার, এগুলা কি হচ্ছে সম্পূর্ণ এটা কাল্পনিক, মানে অতীতের সাথে কোনো মানে রিলেটেড নাই, ঐতিহাসিক কোনো গল্পগুলো তো ইতিহাসের সাথে রিলেটেড না,
গল্পগুলোর সাথে কোনো মানে কাল- ইতিহাস তো সত্যি, ইতিহাস হচ্ছে সত্যি ঘটনা, তাই না? ইতিহাস হচ্ছে সত্যি আচ্ছা, ঘটনা। এটা হ্যাঁ, আর আচ্ছা। এগুলো হচ্ছে বিশ্বাসগুলো কি, এই বিশ্বাস সে কি এখন মানুষ পাওয়া যাবে পৃথিবীতে? এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ আর পাওয়া যাবে বলো? না স্যার, সেজন্য বললাম। হুম। অতএব দেবদাস বলে পৃথিবীতে, যে দেবদাস পার্বতী বলে যে গল্প আছে, এই ব্যক্তি আছে পৃথিবীতে বলো? না স্যার। তো এগুলো ঠিক ওইরকম, একসময়ে মানুষ ওগুলোকে বিশ্বাস করত, কিন্তু সেই বিশ্বাসের এখন আর কোনো ভিত্তি নাই। তার মানে এগুলো জাস্ট মিথোলজিক্যাল, কাল্পনিক কাহিনী, ঠিক আছে? জিউস বলে যদি দেবতা থাকতোই, গড গডেস থাকতো, তাহলে কি এখন তো মানুষ আর কয়জন বিশ্বাস করে? ওদের বিশ্বাস করে? হুম। না। না জিউসের স্যার। বিশ্বাসী আর মানুষ পৃথিবীতে নেই, ঠিক আছে তো? অতএব ইউরোপ কান্ট্রিতে এখন হয়ে গেছে ইসলাম, না হয় হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। আর ইউরোপ এদিকে তো এশিয়া মহাদেশের দিকে আছে হচ্ছে মনে করো বুদ্ধিজম, হিন্দুইজম, চারটা হচ্ছে মেজর রিলিজিয়ান। তারপরে আরো ছোট ছোট দেবদেবীতে বিশ্বাসী অনেক ধর্ম আছে, এখন ছোটখাটো অনেক আছে বিভিন্ন জাতি উপজাতির ভিতরে, সেগুলো আলাদা জিনিস। কিন্তু যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অমূলক বিশ্বাস। বা এই গল্পগুলো তৎকালীন সময়ে, আমরা বললাম না যে গল্প বা স্টোরি কেন বানাতে হতো, আমরা পড়লাম না যে এই নাটকগুলো কেন লিখতো, কিভাবে আসলো, গ্রিক গ্রিক ট্র্যাজেডি পড়লাম না আমরা স্যার। কতদিন? হুম। যে ওরা কি করতো, ওই যে তোমার ফার্টিলিটির যে দেবী মানে দেবতা রয়েছে নাকি, ডিওনিসাস, তার বিভিন্ন উৎসবে তাকে, মানে বিশেষ করে ফসলের উৎসবে, যেমন আমাদের এখানে ফসলের উৎসব হয় না অনেক সময়, এই যে নববর্ষ, হয় নবান্ন। নবান্ন উৎসব। হ্যাঁ, নবান্ন উৎসব হয়। এগুলো কেন হয়? আসলে আমরা তৎকালীন মানুষ খুশি হতো যে গড আমাদেরকে, যে দেবতা বা দেবী বা যাকে বিশ্বাস করতো না কত, সেই হিসাবে তারা কি করতো, ফসল উঠলে পারে একটা আনন্দ উৎসব পালন করতো। সেই উৎসব অনুসারে অনেক নাটক গল্প হয়তো বা করতো তৎকালীন মানুষ। এখন তো বিনোদনের মাধ্যম অনেক হয়ে গেছে, তখন তো আর বিনোদনের মাধ্যম অনেক কিছু ছিল না, তখন এরকম ভাবে তারা বিনোদন চালাতো। তো সেইভাবে বিষয়গুলো মেনলি খেয়াল করতে হবে। হ্যাঁ, ওকে, তো যাই হোক, ওদিকে আমরা না যাই। এখন যদি আমরা এই দিকে চলে আসি যে গল্পের কাহিনীটা কি, স্টোরি অফ কিং লায়াস, তাহলে ক্যাডমাসের চতুর্থ জেনারেশন হচ্ছে কি লায়াস, আর পঞ্চম হচ্ছে কে, ইডিপাস, তাই তো? এখন কিভাবে কি ঘটলো সেটা আমরা একটু দেখি। কিং লায়াস অফ থিবস ওয়াজ আ ডিসেন্ডেন্ট অফ ক্যাডমাস, ওই যে ক্যাডমাস যে থিবস নগরী প্রতিষ্ঠা করলো, তার হচ্ছে বংশ একটা হচ্ছে ডিসেন্ডেন্ট হচ্ছে কি এই কিং লায়াস, দ্য লেজেন্ডারি ফাউন্ডার অফ দ্য সিটি। তাহলে ক্যাডমাস ছিলেন কি লেজেন্ডারি ফাউন্ডার অফ, তাহলে থিবস নগরীর ফাউন্ডার যদি বলা হয় তাহলে নাম আসবে কার? হু ইজ দ্য ফাউন্ডার অফ থিবস? হুম, ক্যাডমাস। এটা প্রশ্ন আসে, ব্রিফ কোশ্চেন আসে কিন্তু। হ্যাঁ, এবার বলছে ডেসপাইট দ্য প্রসপারিটি অফ দ্য সিটি, তো সিটি বেশ প্রসপার করতেছিল, দ্য রয়্যাল লাইনেজ অফ থিবস ওয়াজ মার্ড বাই মিসফরচুন অ্যান্ড ডিভাইন পানিশমেন্ট, কিন্তু বিভিন্ন সময়ে এই থিবসের যে সকল লাইনেজ আছে, রাজাদের যে বংশ পরম্পরায় বিভিন্ন দুর্ভাগ্য তাদের ঘটেছে, ডিভাইন বিভিন্ন পানিশমেন্ট তাদের উপরে বিভিন্ন সময় এসেছে। লায়াস ফ্যামিলি ওয়াজ নো এক্সেপশন, তাই তো? লায়াস পরিবারও এর ব্যতিক্রম ছিল না। লায়াসের পরিবারেও একটা দুর্ভাগ্য ঘটেছিল। কি দুর্ভাগ্য ঘটলো? বলছে আফটার দ্য ডেথ অফ, তাহলে লায়াসের বাবার নাম কি বলতো? ল্যাবডাকাস। ল্যাবডাকাস। হ্যাঁ, এই যেখানে যদি আমরা কি করি, ল্যাবডাকাস বিগেট লায়াস, তাহলে লায়াসের বাবা হচ্ছে ল্যাবডাকাস। হ্যাঁ, তাহলে ল্যাবডাকাসের মৃত্যুর পর তাহলে রাজা হবে কে বলো? লায়াস। কিন্তু অল্প বয়সে ল্যাবডাকাস মারা যাওয়ার কারণে সে খুব ছোট ছিল, তাই বলছে যে ওয়াজ রেইজড বাই দ্য রিজেন্ট লাইকাস, সে ছোট ছিল। হোয়েন কিং লায়াস ওয়াজ স্টিল ইয়াং, হিজ কাজিনস, দেখো তার যেহেতু আরো চাচা ফুপু ইত্যাদি অনেকেই ছিল, তো সেই জন্য তার কাজিন ছিল, একজন নাম হচ্ছে অ্যাম্ফিয়ন আর একটা হচ্ছে জেথাস। তারা করলো কি ইউজার্ভ দ্য থ্রোন অফ থিবস, তার বাবার মৃত্যুর পর এই রাজ্যটাকে মানে থিবস নগরীটাকে তারা ইউজার্ভ করে নিল, মানে কি দখল করে নিল, ঠিক আছে তো? সাম থিবান্স, কিন্তু কিছু থিবান ছিল, উইশিং টু সি দ্য লাইন অফ মানে ক্যাডমাস কন্টিনিউ, যাতে ক্যাডমাসের বংশটা চলে আর কি, এই জন্য তারা করলো কি স্মাগল দ্য ইয়াং লায়াস আউট অফ দ্য সিটি। স্মাগল মানে কি গোপনে তারা তাকে লুকিয়ে নিয়ে চলে যায়, বিফোর দিয়ার অ্যাটাক, মানে অ্যাম্ফিয়ন এবং জেথাস যাতে অ্যাটাক না করে, মানে ওদেরকে যেন অ্যাটাক না করা হয়, ঠিক আছে তো? মানে যে লায়াসকে তো মেরে ফেলতে পারে, তাই না? এই যে অ্যাম্ফিয়ন এবং জেথাস সিংহাসন দখল করার জন্য, তো কিছু মানে থিভান ছিল যারা লায়াসকে রক্ষা করলো, তাই তারা করলো কি তারা তাকে চুরি করে নিয়ে চলে গেল। হ্যাঁ, এবং বলেছে
বিফোর দেয়ার অ্যাটাক, কিন্তু অ্যাম্ফিয়ন এবং জেথাস যখন অ্যাটাক করলো, ইন হুইচ দে কিল লাইকাস, ওই যে লাইকাসের কাছে বড় হচ্ছিল, লায়াস যেখানে বড় হচ্ছিল, ঠিক আছে, তো সেই লাইকাসকে তারা হত্যা করলো। অ্যান্ড টুক দ্য থর্ন, এবং দেখো এর ছিল হচ্ছে রিজেন্ট। রিজেন্ট মানে বুঝো তো, রিজেন্ট মানে কি, যেহেতু তার বাবা মারা গেছে, তাহলে রাজ্য আর এবং ইডিপাস কি লায়াস ছোট, তাহলে এখন রাজ্য পরিচালনার জন্য, ঠিক আছে, তো এই যে তাদের প্রধান যেমন হচ্ছে আমরা ওই যে শ্বশুর। হ্যাঁ, যে হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান, যিনি রাজার পরে মোটামুটি যে রাজার এই যে হ্যাঁ, যখন মোনার্ক অ্যাবসেন্ট থাকবে বা মোনার্ক যখন মাইনর হবে, তখন তিনি রাজ্য পরিচালনা করবেন, ঠিক আছে, তো এরকম যার দায়িত্ব ছিল তাকে বলা হয় রিজেন্ট। তাহলে রিজেন্ট কে ছিল, নামটা কি, লাইকাস নাকি? তাহলে রিজেন্ট লাইকাস সে রাজ্য পরিচালনা করলেও অ্যাম্ফিয়ন এবং জেথাস লাইকাসকে হত্যা করে রাজ্য কেড়ে নেয়। আর কিছু থিভ্যান লায়াসকে বাঁচানোর জন্য তাকে লায়াসকে লুকিয়ে অন্যদিকে নিয়ে চলে যায়। তাই বলছে, উইথ দ্য হেল্প অফ লয়াল সাবজেক্টস লায়াল ফ্লিড থিভস টু সেভ হিজ লাইফ অ্যান্ড সট রিফিউজ ইন পিসা। পিসা নামে এক রাজ্যে গিয়ে তিনি আবার আশ্রয় নেন, ঠিক আছে, তো কি আশ্রয় নেয় পিসাতে? লায়াস। লায়াস ওয়াজ ওয়েলকামড বাই পেলপস দ্য কিং অফ পিসা। তাহলে পিসার রাজা হচ্ছে পেলপস, ঠিক আছে, তো সে মোটামুটি তাকে গ্রহণ করে নেয়, ঠিক আছে, তো তো পেলপস যখন তাকে গ্রহণ করে নিল, হয়ে লায়াস রিচড ম্যানহুড, লায়াস যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, তখন কি হলো, পেলপস এন্ট্রাস্টেড হিজ সান ক্রিসিপাস টু হিম সো দ্যাট হি উড টিচ দ্য বয় দ্য চ্যারিয়টার্স আর্ট। তখন পেলপস করলো কি, তার ছেলের নাম হচ্ছে ক্রিসিপাস, ওই ক্রিসিপাসকে কি করলো, ইডিপাসের লায়াসের কাছে দায়িত্ব দিয়ে দিল, তাকে যেন কি শেখানো হয়, রথ চালানো শেখানো হয়। এই যে রথ চালাচ্ছে, বুঝতে পারছো, আমরা রথ বুঝি তো, চ্যারিয়ট বুঝি, জি স্যার। জি স্যার। ঘোড়ায় চালানো রথ নাকি, তৎকালীন রাজারা যে যাতে চড়তো, এই যে এগুলো হচ্ছে রথ। তাহলে রথ চালানো শেখালো, রথ কিভাবে চালাতে হয় এবং বিশেষ করে যুদ্ধ ক্ষেত্রে কিভাবে রথ চালাতে হয় সেটা। তো ক্রিসিপাসকে শেখানোর জন্য তার বাবা পেলপস লায়াসের হাতে দিয়ে দিল। দ্য কিং লাভড ক্রিসিপাস বেস্ট অফ অল হিজ সানস। তাহলে তাই তো রাজার, হ্যাঁ, পেলপসের যত ছেলেরা ছিল তাদের ভিতরে ক্রিসিপাসকে সবচেয়ে বেশি ভালোবাসতো রাজা। অ্যান্ড ওয়ান্টেড হিম ওয়েল ট্রেন্ড ইন দ্য আর্টস অফ ওয়ার, এবং তাকে যুদ্ধে আরো বেশি ওয়েল ট্রেন করার জন্য তিনি চেয়েছিলেন। কিন্তু এই ক্রিসিপাস আবার দেখতে নাকি খুব সুন্দর ছিল, বুঝতে পারছো, হ্যান্ডসাম ছিল আর কি। লায়াস ফেল হেল্পলেসলি, দেখো হোপলেসলি লাভ উইথ দ্য বিউটিফুল ইউথ। ছেলে হলেও লায়াস তার প্রেমে পড়ে গেল, বুঝতে পারছো, ক্রিসিপাসের প্রেমে পড়ে যায়। কি অদ্ভুত অদ্ভুত কাহিনী না সব। আচ্ছা, তো অ্যাকর্ডিং টু, এরকম আছে না এখন বর্তমান পৃথিবীতে, বা সবসময় ছিল না, যে ছেলে ছেলের প্রেমে পড়ে যাচ্ছে, এটাকে কি বলা হয়, হ্যাঁ, সমকামী। লেসবিয়ান বলে। হ্যাঁ, এখন তো সমকামী অনেক দেশে বেশ পেয়ে গেছে, হ্যাঁ, ইউরোপ কান্ট্রিগুলোতে বিশেষ করে, যখন ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করতেছে, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, হ্যাঁ। তো যাক, অ্যাকর্ডিং টু সাম সোর্সেস লায়াস অ্যাবডাক্টেড অ্যান্ড রেপড দ্য কিংস সান ক্রিসিপাস। চিন্তা করো, তাকে অ্যাবডাক্ট করে নিল, হ্যাঁ, করে তাকে আবার রেপও করলো, অ্যান্ড ক্যারিড হিম অফ টু থিপস, এবং তাকে নিয়ে থিপসে পালিয়ে গেল। হোয়াইল টিচিং হাউ টু ড্রাইভ আ চ্যারিয়ট, হ্যাঁ, চ্যারিয়ট শেখাতে গিয়ে সেই দুর্ঘটনাটা ঘটাইছিল, হ্যাঁ। আর হাইজিনাস রেকর্ড সিট, মানে হাইজিনাস মানে আরেকজন রাইটার, তিনি আবার যেটা রেকর্ডে করেছেন, যে কেউ বলতেছে চ্যারিয়ট শেখানোর সময়, কেউ বলতেছে নিমিয়ান গেমস, একটা গেমস বা খেলা হতো, সেই খেলার সময় যে কোনো একটা ঘটনাই হোক, মোটামুটি লায়াস অ্যাবডাক্ট করলো ক্রিসিপাসকে এবং রেপ করলো। বিকজ অফ দিস লায়াস ইজ কনসিডার্ড বাই ম্যানি টু বি দ্য অরিজিনেটর অফ পেডারাস্টিক লাভ। পেডারাস্টিক বুঝো তো, অনেকে মনে করে সেখান থেকেই এই পেডারাস্টিক লাভ শুরু হয়েছে। এই যেটা এখনই বললাম না, সমকামী পেডারাস্টিক লাভ, সেটার কথা বোঝানো হচ্ছে কিন্তু, ঠিক আছে, তো দেখো, পেডারাস্টি অর পেডারাস্টিক বা সেক্সুয়াল রিলেশনশিপ বিটুইন অ্যাডাল্ট ম্যান অ্যান্ড অ্যাডোলেসেন্ট বয়, বিশেষ করে, হ্যাঁ, দেখো, অ্যান অ্যাডাল্ট ম্যান অ্যান্ড অ্যাডোলেসেন্ট বয়, এই সেক্সুয়াল রিলেশনশিপকে বোঝাতে পেডারাস্টিক বলা হয়, ঠিক আছে। তো সেই পেডারাস্টিক রিলেশনশিপ তিনি প্রথম করেন বলে মনে করা হয়, হ্যাঁ, তাই বলতে লায়াস ইজ কনসিডার্ড বাই ম্যানি টু বি দ্য অরিজিনেটর অফ পেডারাস্টিক লাভ অর দ্য ফার্স্ট পেডারাস্টিক র্যাপিস্ট, লায়াস। তাহলে ইডিপাসের বাবা, হ্যাঁ। এবার যাই হোক, তাহলে লায়াস ছোট ছিল, তারপর হচ্ছে লাইকাসকেও অলরেডি হত্যা করা হলো, এবং সেই সময় থিপসের
রাজ্য পরিচালনা করছিল কি অ্যাম্ফিয়ন এবং জেথাস, যারা হচ্ছে কি কাজিন, তাই তো, লায়াসের কাজিন। তো ইতিমধ্যে অ্যাম্ফিয়ন এবং জেথাস মনে করো মারা গেল, হ্যাভিং ডাইড ইন হিজ অ্যাবসেন্স, যতদিন অ্যাবসেন্স ছিল, লায়াস তো ছিল না থিপসে। পরবর্তী যখন এরা মারা গেল তখন লায়াস বিকাম দ্য কিং অফ থিপস আপন হিজ রিটার্ন। লায়াস ম্যারিড জোকাস্টা, তখন সে জোকাস্টাকে বিয়ে করলো। দ্য ডটার অফ, দেখো মেনিসিয়াস, এটার খেয়াল রাখো, হ্যাঁ দেখো মেনোসিয়াস, হ্যাঁ বা মেনোসিয়াস, যে হবে কি ইডিপাসের নানা হবে, বুঝতে পেরেছো তো? তাহলে লায়াসের বাবার নাম হচ্ছে ল্যাপডাকাস, আর জোকাস্টার বাবার নাম কি? হ্যাঁ, Yes. মেনোসিয়াস। আর ডিসেন্ডেড অফ, দেখো স্পার্টোই, স্পার্টোই আবার কি আরেকটা বংশধর, হ্যাঁ এরা যেমন ক্যাডমাসের বংশধর, ওটা তেমনি দেখো এই যে, হ্যাঁ ইন গ্রিক মিথোলজি স্পার্টোই ওয়ার আ রেস অফ আর্মড ওয়ারিয়র্স হু স্প্র্যাং টু লাইফ ফ্রম ড্রাগনস টিথ সন ইনটু দ্য আর্থ বাই দ্য হিরো ক্যাডমাস। ওই যে, হ্যাঁ তাহলে ওদের ভিতরে একজন, ওই যে আর্মড ওয়ারিয়র ছিল না 5 জন, ওই 5 জনের ভিতরে একজন ছিল হচ্ছে স্পার্টোই। সেই স্পার্টোয়ের বংশধর হচ্ছে এই মেনোসিয়াস, আর তার মেয়ে হচ্ছে জোকাস্টা। সেই জোকাস্টার সাথে লায়াস বিয়ে করে। ঠিক আছে তো? একটু কাহিনীগুলো মাথায় রাখবা, কারণ এই ড্রামাতে আস্তে আস্তে নামগুলো যখন আসবে আমরা যেন বুঝতে পারি কার নাম আনা হচ্ছে। লায়াস রিসিভড অ্যান ওরাকল ফ্রম ডেলফি, এখানে ফ্রম হবে, মিস্টেক হয়েছে। তাহলে একটা ডেলফিক ওরাকল পেল। ওই ওরাকল বুঝতে পেরেছো এখন? ওরাকল মানে কি? ভবিষ্যৎবাণী নাকি? Yes. একটা ভবিষ্যৎবাণী আসলো লায়াসের নামে। হুইচ টোল্ড হিম দ্যাট হি মাস্ট নট হ্যাভ আ চাইল্ড, যে তার যেন সে যেন কোনো সন্তান না নেয়। এটা নিয়ে তার ভবিষ্যৎবাণী হলো কি, সে যাতে কোনো সন্তান না নেয়। অর দ্য চাইল্ড উড কিল হিম অর ম্যারি হিজ ওয়াইফ, আর যদি সন্তান নেয় তাহলে তার সন্তান তাকে হত্যা করবে এবং তার ওয়াইফকে, মানে কি সন্তান তার মাকে বিয়ে করবে। ব্যাপারটা এরকম। কিসের জন্য এই ওরাকলটা হলো? কারণ ওই যে অভিশাপ পড়েছিল তার উপর, বুঝতে পেরেছো? ওই যে ক্রিসিপাসকে রেড করেছিল, ঠিক আছে তো? ওই ঘটনাটা এখানে দেওয়া হয়নি। বলছি ইন অ্যানাদার ভার্সন রেকর্ডেড বাই এসকিলাস, আরেকজন রাইটার বলছেন যে লায়াস ইজ ওয়ার্নড দ্যাট হি ক্যান সেভ দ্য সিটি অনলি ইফ হি ডাইজ চাইল্ডলেস। কোনো ভার্সনে বলা হয় যে তাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে সে যদি চাইল্ডলেস অবস্থায় মারা যায় তাহলে হয়তো সিটিকে সেভ করা যাবে। কিন্তু ঘটনাটা কি, তারা ভেবেছিল যে সন্তান নিবে না, এমনও তারা ভাবছিল। কিন্তু ওয়ান নাইট however লায়াস ওয়াজ ড্রাঙ্ক অ্যান্ড ফাদার্ড এডিপাস উইথ জোকাস্টা, কিন্তু মাতাল হয়ে, ঠিক আছে তো, জোকাস্টার সাথে ফিজিক্যাল রিলেশনশিপের কারণে ইডিপাসের জন্ম হয়ে যায়। এখন তাহলে তো সন্তানের জন্ম হয়ে গেছে, এখন কি করা যাবে? এখন তাহলে তো সন্তান তো হয়ে গেছে, তাহলে তো সে তো বাবাকে হত্যা করবে এবং ম্যারি হিজ ওয়াইফ, তার ওয়াইফকে বিয়ে করে ফেলবে। তার জন্য ভাবলো কি, লায়াস অর্ডার করলো যে দ্য বেবি ইডিপাস ওয়াজ এক্সপোজ টু মাউন্ট সেদারান উইথ হিজ ফিট বাউন্ড। কেউ কেউ বলে স্টেক টু দ্য গ্রাউন্ড, কেউ বলে মাটিতে বেঁধে রাখা, অথবা কেউ বলে হচ্ছে পায়ে পেরেক বেঁধে দেওয়া, কেউ বলে দড়ি দিয়ে বাঁধা বা চেইন দিয়ে বাঁধা। তো যেভাবে হোক বাচ্চাটাকে সুন্দর করে বেঁধে টেঁধে মাউন্ট সেদারানে ফেলে আসলো যাতে সে মারা যায়। ঠিক আছে তো? মানে তারা যাতে এখানে হত্যা না করে, কিন্তু যেন বাচ্চাটা নিজে থেকেই মারা যায়, এই জন্য একজনের হাতে দিয়ে দিল, তার এক সার্ভেন্টের হাতে বাচ্চাটাকে দিয়ে দিছিল। ঠিক আছে তো? এখন সেই সার্ভেন্ট এই বাচ্চাটাকে দেখে মায়া করে করলো কি, এক শেফার্ডের কাছে দিয়ে দিল সেই সার্ভেন্ট আবার। হ্যাঁ, হি ওয়াজ টেকেন বাই আ শেফার্ড হু ডিড নট হ্যাভ দ্য রিসোর্স টু লুক আফটার হিম, কিন্তু তার যেহেতু কোনো সম্পদ ছিল না বা তার দেখভালের কোনো ক্ষমতা ছিল না, তাই করলো কি, ওই শেফার্ড, দেখো, হি ওয়াজ গিভেন টু কিং পলিবাস অ্যান্ড কুইন মেরোপি অফ, দেখো পেরিবোয় বা করিন্থ, মেরোপি বলা হয় বা হচ্ছে পেরিবোয়া বলা হয়। এটা হচ্ছে করিন্থ নামে আর একটা রাজ্যের যে রাজা এবং রানী, তাদেরকে দিয়ে দিয়েছিলেন, কারণ তাদের কোনো সন্তান ছিল না। ঠিক আছে তো? কিং পলিবাস এবং কুইন মেরোপি, এরা হচ্ছে করিন্থের রাজা রানী, এবং তাদের যেহেতু কোনো সন্তান ছিল না, তাই ওই দেশের শেফার্ড করলো কি, ওই পলিবাসকে এবং কুইন মেরোপিকে ইডিপাসকে দিয়ে দিল, যারা তাকে বড় করে তুললো। ঠিক আছে তো? তাতে কি হলো আস্তে আস্তে, তাহলে কি ইডিপাস কোথায় বড় হলো? থিপসে না করিন্থে? করিন্থে। করিন্থে বলা হয়েছে। আচ্ছা, এবার when Oedipus desired to know more about his parentage, কিন্তু মানে কোনো একটা কাহিনী আছে এখানে, এখানে সবকিছু বলা হয়নি। সে তার সম্পর্কে জানতে গিয়ে সে ওরাকলকে কনসাল্ট করেছে। দেখো, হি কনসাল্টেড দ্য ডেলফিক ওরাকল। ঠিক আছে তো?
সে কি করলো, ডেলফিক ওরাকলের কনসাল্ট করলো। এর পিছনে একটা কাহিনী আছে, সেটা আমরা জানবো যে এই ঘটনাটা হয়েছিল কি, যে ইডিপাস যে বর্তমান রাজার মানে কিং পলিবাসের যে সন্তান না, এটা তার এক বন্ধু মাতাল অবস্থায় বলে ফেলেছিল, বুঝতে পেরেছো? ইডিপাসের সামনেই। ইডিপাস জানতো না যে পলিবাস এবং মেরোপি তার নিজের সন্তান না, কারণ সে তো খুব ছোটবেলায় এসেছিল। কিন্তু তার এলাকার লোক তো জানে নাকি, তারপর কি শহরের লোক তো জানে না যে ও পলিবাসের সন্তান না। জি স্যার। তা তার এক বন্ধু ছিল, তার দুইজন মোটামুটি ওই ড্রিঙ্ক করতে করতে মাতাল হয়ে বন্ধুটা ইডিপাসকে বলে দেয় যে তুই তো তোর তো এরা আসল পিতা মাতা না, তুই তো এদের সন্তান না। এবার বলে ফেলার কারণে এবার ইডিপাস করলো কি, তাহলে জানতে হবে তার প্যারেন্টেজ সম্পর্কে। সে কি করলো, ডেলফিক ওরাকলের কাছে গেল। ওরাকল বলল বলছে অনলি টু বি টোল্ড দ্যাট হি মাস্ট নট গো টু হিজ হোম অর হি উড কিল হিজ ফাদার এন্ড ম্যারি হিজ মাদার। তাহলে ওরাকল তাকে সরাসরি উত্তর দেয়নি, ওই যে বললাম না ক্রিপ্টিক মেসেজ দেয়। ওরাকল বলল তারা এর সন্তান কিনা সেটা ওরাকল বলেনি, শুধু ওরাকল এই ভবিষ্যৎবাণী বললো যে তোমার নামে একটা ভবিষ্যৎবাণী আছে, সেটা হলো যে তুমি তোমার বাবাকে হত্যা করে মাকে বিয়ে করবা, এই ভবিষ্যৎবাণী তোমার নামে আছে। এখন তাহলে কি, যেহেতু ওরাকল বললো না পলিবাস এবং মেরোপি তাদের ফাদার বা মাদার কিনা, কিন্তু ইডিপাস তো বিশ্বাস করে আছে যে পলিবাস এবং মেরোপি তার পিতামাতা, তার বন্ধুর কথা সে বিশ্বাস করেনি। এই জন্য যেহেতু তার ভবিষ্যৎবাণী আছে যে বাবাকে হত্যা করবে, এই জন্য করলো কি, যেহেতু তারা পলিবাসকে নিজের বাবা বলে মনে করলো, তাই ভাবলো থিঙ্কিং দ্যাট হি ওয়াজ ফ্রম কোরিন্থ, এবং সে ভাবছে সে কোরিন্থেরই মানে রাজপুত্র, তাই সে ওখান থেকে পালিয়ে গেল। তাকে হি সেট আউট টুয়ার্ড থিবস টু অ্যাভয়েড হিজ ফেট। সে তার এই ফেটটাকে অ্যাভয়েড করার জন্য সে কোরিন্থ থেকে পালিয়ে কোথায় গেল আবার বলো? কোরিন্থ এবং থিবস হচ্ছে পাশাপাশি দেশ। টিপসে গেল। হ্যাঁ, থিবসে চলে গেল। ঠিক আছে তো, দেখো ভাগ্য কিভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো পরবর্তী কি ঘটনা ঘটলো, অ্যাট দ্য রোড কল্ড ক্লেপটোয়ে, তাই তো, বা আরো নাম আছে। বলছে হি মেড লায়াস হু ওয়াজ গোয়িং টু ডেলফি টু কনসাল্ট দ্য ওরাকল বিকজ হি হ্যাড রিসিভড ওমেন ইন্ডিকেটিং দ্যাট হিজ সান মাইট রিটার্ন টু কিল হিম। দেখো হ্যাঁ, যেহেতু ডেলফিতে যাচ্ছে লায়াস, কারণ লায়াস অলরেডি কি পেয়েছে বলো, একটা ওমেন বা একটা মানে কি বলবো অশুভ লক্ষণ পেয়েছে। সে লক্ষণ দিয়ে বোঝা গেছে যে তার সন্তান তাকে হত্যা করতে ফিরে আসবে। এই জন্য লায়াস যাচ্ছিল কোথায়, ডেলফিতে যাচ্ছিল কনসাল্ট করার জন্য, যে এখন কি করা যায়, বুঝতে পেরেছো? কিন্তু অলরেডি তো লায়াসের সাথে ইডিপাসের দেখা হয়ে গেল। কোন জায়গায়, ওই 3 রাস্তার মোড়, এটা আমরা ইয়াতে পাবো, 3 রাস্তার মোড় ওটা। ঠিক আছে, ফোসিস বা ক্লেপটোয়ে বিভিন্ন ভার্সনে বিভিন্ন নাম আছে, তো আমাদের ভার্সনে আছে ফোসিস। ঠিক আছে, তো ওইটা হচ্ছে 3 রাস্তার মোড়, বোঝা গেছে তো? 3 রাস্তার মোড়ে লায়াসের সাথে ইডিপাসের দেখা হয়ে যায়। ইডিপাস রিফিউজ টু ডিফার টু দ্য কিং অল দ্য লায়াস অ্যাটেন্ডেন্টস অর্ডার হিম টু। দেখো এখানে একটা ঘটনা ঘটলো কি, ইডিপাস এবং লায়াস একই পথ দিয়ে যাচ্ছিল। এখন লায়াস ইডিপাসকে বলেছে পথ ছেড়ে দিতে, মানে তাকে যেন রাস্তা দেওয়া হয়, কিন্তু ইডিপাস রিফিউজ করে যে পারলে আপনি যান, আমি আমার দিক দিয়ে যাব। ঠিক আছে তো, এই নিয়ে মোটামুটি দুজনের ভিতরে রাগারাগি হয়। রাগারাগি হলে বিং অ্যাঙ্গার্ড লায়াস আইদার রোল্ড আ চ্যারিয়ট হুইল অর ওভার হিজ ফুট অর হিট হিম উইথ হিজ হুইপ। আসলে এখানে ভার্সনটা ভিন্ন ভিন্ন আছে, যে হয় চ্যারিয়ট, যেহেতু রাজা যাচ্ছিল চ্যারিয়টে করে, তাই তো, ওই চ্যারিয়টের একটা হুইল হয়তোবা ইডিপাসের পায়ের ওপর তুলে দেয়, অথবা তাকে হয়তো তার চাবুক ছিল বা তার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে হয়তোবা আঘাত করে ইডিপাসকে। ঠিক আছে তো, এতে করলো কি, ইডিপাস রেগে গেল। ইডিপাস রেগে গিয়ে ইডিপাস কিল্ড লায়াস অল বাট ওয়ান অফ দ্য অ্যাটেন্ডেন্টস, এবং তার সাথে যারা ছিল, এই যে অ্যাটেন্ডেন্ট যারা ছিল, ঠিক আছে, তাদেরকে শুধু একজন পালিয়ে গেল, বাকি সবাইকে মেরে ফেললো। এই যে, ঠিক আছে তো, ইডিপাস মারতেছে কিং লায়াস সহ আরো যারা ছিল কিং লায়াসের সাথে সবাইকে হত্যা করে দিল, একজন অবশ্য পালিয়ে গেল। ঠিক আছে তো, হু ক্লেইমড ইট ওয়াজ আ গ্যাং অফ মেন। হ্যাঁ, দেখো এইভাবে কি হলো, লায়াসকে মেরেই ফেললো ইডিপাস শেষ পর্যন্ত। তাহলে কি ভবিষ্যৎবাণী পূর্ণ হলো না? অর্ধেক জি। হ্যাঁ স্যার। বাবাকে মারছে এই পর্যন্ত বাবাকে হয়েছে। মারা ফেলছে। কিন্তু লায়াস ওয়াজ বেরিড হোয়ার হি ডাইড বাই, দেখো ডামাসিস্ট্রাটাস, নাম খেয়াল করো, হ্যাঁ, ডামাসিস্ট্রাটাস, হ্যাঁ, কিং অফ প্লেটিয়া, আরেক দেশের রাজা, ওকে মানে মোটামুটি কি করেছে, দাফন করেছে। এর পিছনে আরেকটা গল্প আছে। ওই সময় আবার থিবসে আরেকটা কাহিনী চলছিল। ঠিক আছে তো, এখানে শুধু একটা কাহিনী বলা হলো, এক এক ভার্সন এক এক রকম, তো এই জন্য এক ভার্সনে আছে। আমরা দেখবো ফিংস নামে একটা মানে কি ড্রাগন
ওই থিবসের ক্ষতি করতেছিল। তো এইখান থেকে রক্ষা করার জন্য ওই লায়াস যাচ্ছিল হচ্ছে ওরাকলে। তো যেভাবেই যাক ওরাকলে যাচ্ছিল আর কি। তো সেরকম ঘটনার সাথে মিলেছে। লায়াস ওয়াজ বেরিড হোয়ার ইয়েতে গেল, থিবস ওয়াজ কার্সড উইথ আ ডিজিজ বিকজ লায়াস মার্ডার হ্যাড নট বিন পানিশড। কিন্তু বেশ মোটামুটি এর ভিতরে অনেকগুলো কাহিনী কিন্তু হয়ে গেছে। তাহলে হলো কি, লায়াসকে হত্যা করলো, ইডিপাস থিবসে চলে গেল। থিবসে গিয়ে আরেকটা কাহিনী হচ্ছিল, ঠিক আছে? তো থিবসে গিয়ে সে দেখে কি যে ওখানে ফিংস নামে এক ড্রাগন কি করছে, ওই রাজ্যটাকে থিবসটাকে ধ্বংস করতেছে। কিভাবে সেটা আমরা স্টোরিতে পাবো, বুঝতে পেরেছো? তো এই হলো ইডিপাস পর্যন্ত কাহিনী, মানে বাবা হত্যা করা পর্যন্ত কাহিনী আমরা গল্পের শুরুর আগেই পেয়েছি। গল্পটা মেনলি এখান থেকে শুরু, যে থিবস নগরীতে একটা ডিজিজ হয়েছে, ঠিক আছে? তো মহামারী হয়েছে, করোনা যেমন আমাদের হলো না, এখানে করোনা হলো না পৃথিবীতে, জি স্যার। বেশ মানুষ মারা যাচ্ছিল, এরকম বিষয় ঘটছিল হচ্ছে এই থিবসে মোটামুটি মানুষ অনেক মারা যাচ্ছিল। তো এখন কি করা যাবে, সেখান থেকেই আমরা গল্পটা একটু শুরু করি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা পিছনের কিছু গল্প জানলাম ছোটখাটো করে। এই গল্পগুলো অনেক বড় বড়, কেটে মোটামুটি বেসিক কিছু জিনিস এখানে একটু দেওয়ার চেষ্টা করেছি, যাতে এই সম্পর্কে তথ্যগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়। তাহলে ইডিপাস পর্যন্ত আমরা মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানলাম নাকি? ইডিপাস তার বাবাকে অলরেডি হত্যা করেছে, কিন্তু ইডিপাস কি জানে যে ওটা ওর বাবা? বলো। হ্যাঁ, ইডিপাস জানে না। তাহলে আমরা এবার আমাদের মেইন স্টোরিতে চলে যাই। তোমাদের কাজ হলো এই যে থিবেন লিজেন্ডের, তোমাদের বই তো আছে নাকি? সবার কাছে টেক্সট আছে? না স্যার। না স্যার। না থাকলে সমস্যা নেই, আমি এটা শেয়ার করে দিব, তোমরা টেক্সটটা এখান থেকে পড়তে পারো অথবা টেক্সটটা কিনে পড়বা, তাহলে ভালো হবে। দেখো এই জায়গা থেকে আমি একটু খেয়াল করি, এখানে কিছু কোশ্চেন আছে। তাহলে তাহলে উদ্ধার করে পলিবাসের কাছে নিয়ে যাওয়া হলো, তাই না? ইডিপাসকে। দেখো, দ্য করিন্থিয়ান আর সার্ভেন্ট অফ পলিবাস, ঠিক আছে? তো কিং অফ করিন্থ ইন ডিউ কোর্স ব্রট দ্য চাইল্ড টু হিজ রয়্যাল মাস্টার, হু বিং চাইল্ডলেস গ্ল্যাডলি ওয়েলকাম দ্য ইনফ্যান্ট অ্যান্ড অ্যাডপ্ট ইট অ্যাজ হিজ ওন, গিভিং ইট দ্য নেম অফ ইডিপাস। তাহলে বাচ্চাটার নাম দেওয়া হলো কি বলো তো? তাহলে ইডিপাস নামটা লায়াস দিয়েছিল নাকি পলিবাস দিয়েছিল? দিয়েছিল, ঠিক আছে? এবং এই ইডিপাসের নামটার মিনিংটা কি দেখো, ব্র্যাকেটে দেওয়া আছে, মিনিংটা কি? সলেন ফুড। পা ফুলে যাও, মানে ওই যে পেরেক দিয়ে পা বিঁধেছিল, তো এই জন্য তার পা ফুলে গিয়েছিল, ঠিক আছে? তো রাজা ওকে পাওয়ার পর ওই বিষয়টাকে স্মরণ করে রাখার জন্য ওর নাম দেয় ইডিপাস, ঠিক আছে? তা বলছে ইন কমিসারেশন ফর হিজ পেইনফুল ট্রিটমেন্ট। হ্যাঁ, ওই সঙ্গতি, কমিসারেশন মানে সঙ্গতি রেখে, হ্যাঁ, মানে তার অবস্থার সঙ্গতি রেখে রাজা তার নাম দিল হচ্ছে ইডিপাস, তার নাম হলো সোলেন ফুট। তো যাই হোক, ইডিপাস গ্রু টু ম্যানহুড, সে অনেক বড় হয়ে গেল। দ্য অনার্ড প্রিন্স অফ কোরিন্থ, সে কোরিন্থের প্রিন্স নামে পরিচিতি পাইল। অ্যান্ড লাভড ফস্টার সান অফ দোজ হু হ্যাড সাপোজ টু বি হিজ ট্রু প্যারেন্টস। তাহলে এখন কথা হলো, কোরিন্থিয়ান যে কিং এবং কুইন, এরা কি তার মানে কি বায়োলজিক্যাল প্যারেন্টস নাকি হচ্ছে ফস্টার প্যারেন্ট? কার কি বলো তো এটা? তাহলে পরীক্ষায় যদি আসে বায়োলজিক্যাল প্যারেন্ট কারা ইডিপাসের, তাহলে হবে কে? আর যদি ইয়া বলা হয় ফস্টার প্যারেন্ট, তারা হচ্ছে এরা হচ্ছে তার ফস্টার প্যারেন্ট। কিন্তু সে ফস্টার প্যারেন্টকেই ইডিপাস মনে করলো কি যে এরাই হতো তার আসল বাবা, বায়োলজিক্যাল। বাট বাই চান্স হি কেম টু হিয়ার again from the mouth of oracles minister the terrible prediction concerning, কিন্তু সে আবার সেই টেরিবল প্রেডিকশন শুনতে পাইলো। এই জন্য again as his parents had done, তার পিতামাতা মানে তার আসল পিতামাতা যা করেছিল, কি করেছিল, যে গডের দেওয়া ওরাকলকে মিথ্যা প্রমাণিত করতে চেয়েছিল বা অ্যাভয়েড করার চেষ্টা করেছিল। অ্যাভয়েড করার কারণে ইডিপাসকে ফেলে এসেছিল। ইডিপাসও একই ঘটনা ঘটলো, ইডিপাসও ওরাকলকে মিথ্যা প্রমাণিত করার জন্য কি করবে, কোরিন্থ থেকে পালিয়ে যাবে, ঠিক আছে? তো he fled from Corinth, resolved never again to set eyes on his supposed father and mother as long as they lived. অতএব সে আর কোরিন্থে ফিরবে না যতদিন পর্যন্ত এই পলিবাস আর মেরোপি না মারা যাচ্ছে।
ততদিন পর্যন্ত সে ফিরবে না। অতএব হিজ ওয়ান্ডারিং ব্রট হিম টু থিবস হোয়ার অল, দেখো, নাও অল ওয়াজ ক্যালামিটি অ্যান্ড কনফিউশন। কিং এডিপাস হ্যাড বিন কিল্ড বাই অ্যান আননোন ট্রাভেলার অন আ লনলি রোড। এই আননোন ট্রাভেলারটাকে বলো? ইডিপাস। ইডিপাস। তা ইডিপাস ওই লায়াসকে, ও তো জানতো না ওটা লায়াস কিনা, বা উনি রাজা কিনা, বা ওই দেশের রাজা কিনা, সেও জানতো না। তো সে কি করলো, ওই ঘুরতে 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 থিবসে ফিরে আসলো। একজন মানুষকে, মানে কয়েকটা মানুষকে হত্যা করে, রাস্তার ভিতরে হত্যা করে সে কোথায় চলে আসলো? থিবসে চলে আসলো। হ্যাঁ, আর এই সময়ে থিবসে ছিল একটা বিশাল দুর্ঘটনা। কেমন? দ্য সিটি ওয়াজ ইন দ্য গ্রিপ অফ আ ডেডলি মনস্টার, দ্য নেম অফ দ্য মনস্টার ইজ স্ফিংস। তাই তো, দেখো, স্ফিংস হু পিটিড হার ফেরোসিটি এগেইনস্ট দ্য উইটস অফ ম্যান। সে কি করতেছিল? ওই মানুষদের উইট চেক করছিল। উইট মানে বুঝতে, বুদ্ধি, একটা ইয়া করার মাধ্যমে, বুঝতে পারছো? রিডল বা ধাঁধা, একটা ধাঁধা ধরার মাধ্যমে কি করছিল? ওই যে ওই ধাঁধার মানে না বলতে পারবে তাকেই ওই ফিংস ডিভোর করে ফেলবে, খেয়ে ফেলবে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে দেখো যে বলছে, দেখো, ডেস্ট্রয়িং অল হু ফেল টু আনসার হার কানিং রিডল অ্যান্ড নান কুড আনসার ইট। কেউ ওটা উত্তরও দিতে পারছিল না। বাট ইন ইডিপাস দ্য ক্রিয়েচার মেট হার ম্যাচ। কিন্তু ইডিপাস ম্যাচ করতে পারলো। হ্যাঁ, ইডিপাস হলো সমগতি হচ্ছে। ইডিপাস এই উত্তরটা কি করলো? দিয়ে দিল। হি আনসার্ড হার রিডল অ্যান্ড ডেস্ট্রয়েড হার পাওয়ার অ্যান্ড সো ওয়াজ রিসিভড জয়ফুলি ইনটু থিবস অ্যাজ আর কিং অ্যান্ড হেয়ার টু দ্য হাউস অ্যান্ড ফরচুন। তাহলে দেখো কিভাবে ভাগ্য তাকে নিয়ে গেল আবার কি তাই থিবসে। যেহেতু সে ওই রিডলের বা ধাঁধার উত্তর দিতে পেরে সে ফিংসটাকে হত্যা করতে পারলো, তাহলে ওই দেশের মানুষটা কি খুশি হবে না তাকে পেয়ে? বলতো, তারা তাকে উদ্ধার করেছে। হ্যাঁ, তারা তাকে উদ্ধার করেছে। অতএব সেই জন্য করলো কি, সেখানকার লোকজন তাকে, যেহেতু তাদের রাজা আবার মারা গেছে, লায়াস যেহেতু আর ফিরে আসছে না, এই জন্য তাকেই তারা রাজা হিসাবে নিয়ে নিল। দেখো, সো ওয়াজ রিসিভড জয়ফুলি ইনটু দ্য থিবস অ্যাজ আর কিং অ্যান্ড হেয়ার টু দ্য হাউস অ্যান্ড ফরচুন অ্যান্ড হ্যাপি ম্যান, আ ওয়াইজ অ্যান্ড রিসার্চফুল ম্যান। তাহলে তাকে মানুষ সুখী মানুষ হিসাবে, জ্ঞানী বা রিসার্চফুল মানুষ হিসাবে গ্রহণ করলো। সেভ ফ্রম ওয়ান শার্প এনকাউন্টার অন ইজ জার্নি ফ্রম কোরিন টু থিবস। শুধুমাত্র কোরিন থেকে থিবসে আসার সময় শুধু একটা এনকাউন্টার হয়েছিল নাকি? কার সাথে? ওই এক লোকের সাথে। হয়তো এক বয়স্ক মানুষের তার এনকাউন্টার হলো, এই কারণে সে লোকটাকে মেরে সে থিবসে চলে আসলো। অতএব এই একটা দুর্ঘটনা ছাড়া তার জীবনে কিন্তু আর কোনো খারাপ ঘটনা সে ঘটায়নি। অতএব সে হচ্ছে কি ওয়াইজ এবং রিসোর্সফুল ম্যান হিসাবে পরিচিতি পাইলো কোথায়? থিবসে। ঠিক আছে তো? এবং আ ম্যান অফ পিস, এবং সে একজন শান্তিপূর্ণ রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো। দেখো, আ ম্যান অফ পিস মানে মোটামুটি তার আর কোনো দোষ ছিল না। তো যেহেতু রাজা মারা গেছে, এখন কুইন তো উইডো হিসাবে আছে। অতএব মানুষজন করলো কি, যেহেতু তাকে রাজা মানালো, অতএব সেই রাজার যিনি বউ জোকাসটা, তার সাথে তার বিয়ে দিয়ে দিল। ঠিক আছে তো? অ্যান্ড সানস অ্যান্ড ডটার্স আর বর্ন টু দেম, এবং এইভাবে ওর সাথে বিয়ে হওয়ার কারণে তাদের ছেলে মেয়েও হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে কোথায় কি হলো? তাহলে কি ওরাকল কি ফুলফিল হয়ে গেল? ওরাকল কিন্তু মানে ভাগ্যে যেটা হবে সেটা হবেই। অতএব ভাগ্য এড়ানোর জন্য তুমি যা করতেছো, আসলে তোমাকে ভাগ্য সেদিকেই নিয়ে যাচ্ছে। তুমি তো ভাগ্যের বাইরে না, তুমি ভাগ্যকে এড়াতে যাচ্ছ, আসলে ভাগ্য ঘুরে ফিরে তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে নাকি তোমার অ্যাক্টিভিটির মাধ্যমে। ঠিক এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। কি বুঝতে পারছো? এইবার কি হচ্ছে দেখো, দেয়ার পাস সাম 15 ইয়ার্স অফ সিমিং প্রসপারিটি। অতএব সে দেশে তাহলে জোকাস্টার সাথে ইডিপাসের বিয়ে হলো, তারপরে 15 বছর পেরিয়ে গেল, এবং এই 15 বছর বেশ ভালোই চলছিল রাজ্য। হ্যাঁ, খুব প্রসপারিটি হচ্ছিল, তাইতো? ধন সম্পদ থেকে শুরু করে, এবং ইডিপাসও বেশ খ্যাতি অর্জন করছিল। বাট বিনিথ দ্য ডিসেপটিভ সারফেস, কিন্তু এই যে হ্যাঁ উপরে উপরে উন্নতি হলেও ভিতরে ভিতরে কি আছে? একটা হিডিয়াস ডেপথ অফ শেম অ্যান্ড ইনফেমি লে কনসিয়ালড। হ্যাঁ, একটা শেম এবং একটা ইনফেমি কিন্তু ভিতরে ভিতরে লুকিয়ে আছে। কি কি বলতো? ইনফেমিটা কি? কেউ মানুষ ধরতে পারেনি কোনটা সেটা। খারাপ কাজ, মাকে বিয়ে করা এবং বাবাকে হত্যা করা, এটা তো আর কেউ বুঝতে পারেনি। তাহলে উপরে উপরে প্রসপারিটি হলো, সিমিং প্রসপারিটি মানে কি? আপাতত উন্নতি। হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছি উন্নতি, কিন্তু হিডিয়াস ডেপথ মানে কি? ভয়ানক একটা শেম এবং ইনফেমি ভিতরে ভিতরে কিন্তু চলছে। অতএব গডস আর বেশিক্ষণ শান্ত থাকতে পারছিল না। The gods could no longer brook in silence the affront of Oedipus' unwitting sins.
এবং ইডিপাস না জেনে যে পাপ করেছে, এই পাপের সামনে আর গডসরা বেশি দিন নীরব থাকতে পারলো না। হ্যাঁ, যে এই অপরাধে তো শাস্তি দিতে হবে। দ্য পেস্টিলেন্স অ্যান্ড ফ্যামিন ব্রট থিপস ওয়ান্স মোর টু দ্য পার্টস অফ আটার এক্সটেনশন। আবারও মহামারী শুরু হলো, ঠিক আছে তো, আবারও ফ্যামিন এবং পেস্টিলেন্স শুরু হলো, এবং মোটামুটি মানুষজন রোগে আক্রান্ত হচ্ছে, ফসল হচ্ছে না, দেশ পুরো মানে অচল হয়ে যাচ্ছে। এই অবস্থা আবার শুরু হলো 15 বছর পরে। অতএব ইন দেয়ার ডিসপেয়ার হার সিটিজেন্স ক্রাইড টু দেয়ার কিং ফর ইয়েট মোর প্রুফস অফ হিজ ইনফ্যালিবল রিসোর্স। হ্যাঁ, তাই জনগণ আসছে, কি সিটিজেন আসছে ইডিপাসের কাছে কি করার জন্য? তারা যেন এই অবস্থা থেকে তাদের উদ্ধার করে, নাকি? হ্যাঁ, বলো, টু দেয়ার কিং ফর ইয়েট মোর প্রুফস অফ হিজ ইনফ্যালিবল রিসোর্স। হ্যাঁ, কারণ যেহেতু তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, ইনফ্যালিবল মানে কি, যেটা কেউ ফেল করতে পারে না, তাই তো, সেরকম শক্তি বা ক্ষমতা যেহেতু ইডিপাসের আছে, তাই জনগণ তার কাছে আসছে হেল্প চাওয়ার জন্য। এবং সাথে সাথে লোকজন এসেছে টু দিয়ার গডস, তারা দেবদেবীর যে মন্দির আছে সেখানেও তারা দৌড়াদৌড়ি করতেছে। কিসের জন্য? যাতে তারা হেল্প পায়, হ্যাঁ, গডের কাছ থেকে। এবং চিফ অ্যামং দেম অ্যাপোলো, এবং তাদের মধ্যে চিফ দেবতাকে বলো, এই থিপসের ফর লাইট অ্যান্ড হিলিং ইন দেয়ার রেচিডনেস, এই দুর্দশা থেকে তারা যেন আলো পায়, হ্যাঁ, সঠিক দিক নির্দেশনা পায়, এবং তারা যেন এখান থেকে সেরে উঠতে পারে। এই জন্য তারা মানে দেশের জনগণ পুরো মাতাল হয়ে গেছে। হ্যাঁ, মানে একদম চারিদিকে ছুটে বেড়াচ্ছে কিভাবে তারা উদ্ধার পায় এখান থেকে। হিয়ার দ্য প্লে অফ কিং এডিপাস বিগিনস, এখান থেকে আমাদের মেনলি নাটকটা শুরু হবে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ইডিপাস জানলাম, জোকাসটা জানলাম, তাই তো, তার দেশের নাম জানলাম, তারপর হচ্ছে তার কোন দেশে সে বড় হলো, তাদের বাবা বায়োলজিক্যাল এবং মানে কি বলবো ফস্টার উভয়টা আমরা জানলাম। এইগুলো আমাদের মোটামুটি এখন কিছুটা সাহায্য করবে। তো দেখো এখানে আমরা জেনেছি ইডিপাস হচ্ছে কিং অফ থিপস। তাহলে যখন নাটকটা শুরু হয়েছে তখন থিপসের রাজা হচ্ছে কে? ইডিপাস। জোকাস্টা হচ্ছে ওয়াইফ অফ ইডিপাস। ক্রিয়ন হচ্ছে ব্রাদার অফ জোকাস্টা। টাইরেসিয়াস হচ্ছে ব্লাইন্ড প্রফেট। এছাড়াও আরো রয়েছে প্রিস্ট রয়েছে, মেসেঞ্জার রয়েছে, শেফার্ড রয়েছে, আরো অনেকেই রয়েছে। তাহলে মেজর ক্যারেক্টার হচ্ছে এই 4টা, ঠিক আছে তো। তাহলে বাকি যেগুলো জানলাম এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ঠিক আছে তো। এগুলো হলো আমাদের ড্রামার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। যা জানলাম তা আজ থেকে 15 বছর আগের ঘটনা, কিন্তু ড্রামাটা যখন শুরু হবে তখন কি কখন হবে? 15 বছর পরে, নাকি? তাহলে এখন আমরা যখন পাচ্ছি তখন থিপসের রাজা হিসাবে ইডিপাস এখানে 15 বছর ধরে শাসন করছে, এবং অলরেডি জোকাস্টার সাথে সে 15 বছর সংসার করছে, এবং তাদের অলরেডি 4টা সন্তান আছে, 2টা মেয়ে 2টা ছেলেও হয়েছে, ঠিক আছে তো। হ্যাঁ, তো এইভাবে চলছে। তাহলে এখন দেশের অবস্থা খুব খারাপ। তো দেখো তাহলে নাটকের সিন কোথায়? সিন হচ্ছে বিফোর দ্য রয়্যাল প্যালেস অ্যাট থিপস। তাহলে থিপসের যে রাজপ্রাসাদ রয়েছে সেই রাজপ্রাসাদের সামনে হচ্ছে নাটকের সেটিংটা। কোথায়? দেখো, ইন ফ্রন্ট অফ দ্য কিংস প্যালেস, তাই তো, রাজার প্যালেস, তার সামনে, আপন দ্য স্টেপস অ্যান্ড অ্যারাউন্ড দ্য অল্টার্স। স্টেপস মানে কি? সিঁড়ি, তাই তো, হচ্ছে সিঁড়ি আছে রাজপ্রাসাদের। তখন এই যে তোমরা আহসান মঞ্জিল টঞ্জিল দেখছো না কেমন? জি স্যার। গেট দেখছো আহসান মঞ্জিল? জি স্যার। সামনে কি বিশাল সিঁড়ি না? এই যে দেখো সিঁড়ি দেখছো, তো এরকম মনে করো। জি স্যার। এই যে হ্যাঁ, এটা মনে করো হচ্ছে রাজপ্রাসাদ, ঠিক আছে, মনে করো এটা রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের এই যে সিঁড়ি, আর এই সিঁড়ির চারপাশে এগুলো রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির বা অল্টার, ঠিক আছে তো। তৎকালীন সময়ে মন্দির বা অল্টারগুলো কেমন থাকে আমরা যদি দেখি। আচ্ছা, এগুলো তো আধুনিক যুগে দেখাচ্ছে গো। মুখ এরকম ছোট ছোট, হ্যাঁ, এই যে এরকম থাকতো, এরকম বেদি মতো থাকতো, ঠিক আছে। দেখা যাচ্ছে রাজপ্রাসাদের পাশেই হয়তো এরকম একটা মন্দির আছে। তো
তো মন্দিরে মানুষ, ঠিক আছে, রাজপ্রাসাদের সামনে মানুষ, এই যে দেখো, হ্যাঁ, এই যেমন করে সিঁড়ি, এখানে বিভিন্ন ছোট ছোট মন্দির আছে, হ্যাঁ, অল্টার আছে, এই যে দেখো এখানে হয়তো এরকম দেব দেবীর মূর্তি আছে, হ্যাঁ, দেখো এই যেখানে দেখাচ্ছে, যখন সব ভেঙে চুরমার হয়ে আছে এগুলো। তো তাই বলছে মানুষজন কি কি করছে, কেউ হচ্ছে ওই সিঁড়ির উপরে, কেউ হচ্ছে অল্টারের চারপাশে, হুই স্ট্যান্ড ইন দ্য ফর কোর্ট অ্যান্ড আর গ্রুপ নিউমারাস সিটিজেন্স অফ থিপস। হ্যাঁ, গ্রুপ মানে কি, দলে দলে, দলে দলে অসংখ্য সিটিজেন, তারা কোথায় এসেছে, রাজার কাছে এসেছে, সিটিং ইন অ্যাটিটিউড অফ সাপ্লিকেশন, সবাই বসে আছে কিসের ভঙ্গিতে, সাপ্লিকেশনের ভঙ্গিতে, তাই তো? সাপ্লিকেশন বুঝি, সাহায্য চাওয়ার জন্য। হ্যাঁ, যেমন এই যে এরকম, হ্যাঁ, হাত জোর করে এরকম করে, হ্যাঁ, দেখাচ্ছে, এই যে কোনো একটা রূপে, হ্যাঁ, এইভাবে হোক, এভাবে হোক, বা বিশেষ করে এইভাবে হোক, হ্যাঁ, প্রার্থনা করার সময় আমরা যেমনটা করি, নামাজ পড়ার সময় যেমনটা করি, হ্যাঁ, এইভাবে সবাই এসে কি করছে, রাজার কাছে, হ্যাঁ, অনুনয় বিনয় করছে যে রাজা আপনি আমাদের বাঁচান, তা না হলে শেষ হয়ে গেলাম। তো তো নাটকটা আজকে আর শুরু করব না, ঠিক আছে, পিছনের কথাগুলো খেয়াল রাখো। আর এর ভিতরে তোমাদের একদিন একটু ছুটি থাকবে, হ্যাঁ, সেটা হলো পূজার ছুটি হিসাবে, অনেকেই ছুটি টুটি চাচ্ছ যে স্যার একটু ছুটি দরকার, অনেকে গ্রামে ট্রামে গেছে নাকি যাচ্ছে, তো সেই জন্য আগামী ক্লাসটা ছুটি থাকবে তোমাদের, হ্যাঁ, আগামী ক্লাসটা কি বার, ঠিক আছে স্যার। বুধবার নাকি? জি স্যার। হ্যাঁ, বুধবার। পরবর্তী ক্লাস না হবে একবারে শনিবারে, হ্যাঁ, তোমাদের একবারে Thank you. শনিবারে না হবে, এই শনিবারে জি স্যার। আমরা এই নাটকটা শুরু করব। তাহলে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যেগুলো পড়লাম সেগুলো আবার একটু ভালো করে পড়ে নিবা, আরও একটু ইন্টারনেট সার্চ দিবা, দেখবা অনেক তথ্য পাবা। আর এই পিডিএফটা আমি দিয়ে দিব টেক্সটের, যদি তোমরা পারো নিজেরা একটু ট্রাই করবা, হ্যাঁ, খুবই সহজ ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা হচ্ছে ট্রান্সলেশন। এটা রাইটারের নাম কি বলো তো, রাইটারের নাম কি? Sophocles. সফোক্লিস। ইনি কোন দেশীয় রাইটার? ইংল্যান্ডের? গ্রিক। হ্যাঁ, গ্রিক রাইটার, তাই তো? তিনি যেহেতু গ্রিক রাইটার, সেই হিসাবে এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, এটা গ্রিক ল্যাঙ্গুয়েজে ছিল কিন্তু এটা, ঠিক আছে তো? পরবর্তীতে এটাকে ট্রান্সলেট করা হয় ইংলিশে, আর ইংলিশ ট্রান্সলেশনগুলো ইজি, কঠিন না। অতএব এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে খুবই সহজ, শুধু তথ্যগুলো না জানার কারণে আমাদের কাছে বুঝতে একটু অসুবিধা হতে পারে, হ্যাঁ, যে বিভিন্ন দেবদেবীর নাম আসবে, ওইগুলো বুঝতে একটু অসুবিধা করবে, তাছাড়া মোটামুটি এটা কঠিন না, সহজ, হ্যাঁ। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার আমি তো বই কিনছি কিন্তু যেগুলো পড়াইছেন এগুলো তো খুঁজে পাইতেছি ওগুলো না। বইয়ের না তো, ওগুলো তো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি শীট হিসেবে দিয়েছি, ওগুলো তো বইয়ের না, ঠিক আছে, ও ওগুলো তো আচ্ছা। আমি কালেক্ট করে দিয়েছি তোমাদের জন্য, হ্যাঁ, বইয়ের সাথে তো ওগুলো নেই। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এই যে ক্যাডমাস যে থিপস শহরটা তৈরি করলো ওর বোনকে খোঁজার জন্য, পরবর্তীতে কি বোনকে খুঁজে পাইছিল? সেই গল্পটা আর নাই আমাদের কাছে, বুঝতে পেরেছো? সেই গল্পটা আর, বোনকে তো খোঁজার জন্য করে নাই, বোনকে বলছে না যে অ্যাপেলো, হ্যাঁ, ওই বোনকে খোঁজা খোঁজার বাদ দিতে দরকার নেই, বলেছে। নতুন শহর কি গঠন করো। হ্যাঁ, বলছে কি যে ওই খোঁজা বাদ দাও, বাদ দিতে বলছে না? ওখানে কি কি হ্যাঁ, পাইলাম? বাদ দিয়ে নতুন শহর হ্যাঁ, তৈরি করতে বলছে, একটা গরু যে পর্যন্ত যাবে সেখানে যেখানে শুইবে তাহলে ও তো সেখান বাদই থেকে দিয়েছে শহর খোঁজাখুঁজি, গঠন। খোঁজাখুঁজি কি করছিল সে, বলো? না স্যার। হ্যাঁ, তাহলে যেটা বলা হয়নি, এখন তো গড গডেস তাকে তো ওরাকল অফ ডেলফি তো তাকে নিষেধই করে দিয়েছে যে খোঁজা বাদ দাও, দিয়ে তোমাকে যা বলতেছে তুমি তাই করো, একটা নতুন শহর গঠন করো, দিয়ে নিজে রাজা হও, ঠিক আছে তো? তো সেই যে বাদ দিয়েছে এইটা, বুঝতে পেরেছো? এখন ইউরোপার অ্যাবডাকশনের একটা কাহিনী রয়েছে, সে আবার কিভাবে অ্যাবডাকশন করেছিল, একটা জিনিস খেয়াল রাখো, এই মিথোলজিতে বললাম না যে অনেক কিছু বিষয় থাকবে যেগুলো আমাদের কাছে একটু অন্যরকম লাগবে। এই জিউস অ্যাবডাক্ট করেছিল কিসের বেশে জানো তো, ইউরোপাকে? সোয়ান। কিসের বেশে, এখানে যাওয়া আছে কিন্তু, ঠিক আছে তো? একটা হাঁস। একটা ষাঁড়ের বেশে, বুঝতে পেরেছো? ষাঁড় বুঝো? হাঁসের বেশি তো লেডার সাথে জি, জি স্যার, অক্স। ষাঁড়, এই যে জিউস কোর্টেড দ্য লাইকনেস অফ আ বুল, বুল মানে কি, গরু, যে ষাঁড়, ঠিক আছে তো? এই যে ব্রাদার অফ দ্যাট ইউরোপা হুম জিউস কোর্টেড ইন দ্য লাইকনেস অফ বুল। অনেক গল্প আছে, একদিকে গল্প করতে গেলে তো আরো অনেক দিকে যেতে হবে আমাদের, কিন্তু আমরা শুধু এখানে যেগুলো পড়েছি শুধু ইডিপাসের সাথে রিলেটেড এই ঘটনাগুলো, ঠিক আছে? এই জন্য তোমরা মিথোলজিক্যাল এক ধরনের বই পাওয়া যায়,
ওই বইটা কিনে একটু পড়তে পারো, পৌরাণিক কাহিনী। হ্যাঁ, সবগুলো পাবা না, কারণ এই কাহিনীগুলো তো কাটা কাটা ভাবে সংগৃহীত, অতএব সবগুলো তথ্য সব জায়গাতে পাবা না, কিছু 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 পাবা। হ্যাঁ, কারণ এগুলো তো গল্প কাহিনী, এগুলো গল্প বানাতে 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 অনেক তথ্য হয়ে গেছে, কোনোটা কালেকশন করা গেছে, কোনোটা করা যায়নি, কোনোটা ধ্বংস হয়ে গেছে। এই হিসাবে দেখা যাচ্ছে ওই যখন বলে যে কারো মতে কারো মতে, এরকম একটা মত দিয়ে কাহিনীগুলো মেনলি তৈরি করা। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, আর কারো কোনো কথা আছে? স্যার সাপ্লিকেশন কার কাছে চেয়েছিল? জিউস। সাপ্লিকেশন কার কাছে চেয়েছিল মানে বুঝলাম না। ইডিপাসের কাছে। মানে কোন এক দেবতার কাছে, জিউস বা কারো কাছে। তোমাদের নিয়ে খুব বিপদ, বুঝতে পেরেছো? এখানে তো আমি পড়াইয়ে দিলাম যে তারা সাপ্লিকেশন অ্যাটিটিউডে এসে বসে আছে কার? রাজপ্রাসাদের সামনে। তা ইডিপাসের রাজপ্রাসাদের সামনে এসে কি ওই জিউসের কাছে সাপ্লিকেশন করবে? ইডিপাসের কাছে। সেটা বলাই হলো যে আপন দা স্টেপস, স্টেপস মানে কি সিঁড়ি, আমি সিঁড়ি দেখাই দিলাম, দিয়ে তোমাদের ওখানে বললাম যে সিঁড়ির সামনে তারা ওই নামাজরত অবস্থায় বা প্রার্থনারত অবস্থায় যেমন ভাবে থাকে ওরকম করে এসে সবাই আরজি করতেছে। কার কাছে আরজি করবে তাহলে এই জায়গায় বসে? বলো। ইডিপাসের কাছে। এবং ইডিপাস সেখান থেকে প্রবেশ করবে, এইটুকুই। কারণ আরজি তো এখানে বলছে সাপ্লিকেশন অ্যাটিটিউডে তারা বসে আছে, সিটিং সিটিং ইন অ্যাটিটিউড অফ সাপ্লিকেশন। কথা বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা কি হচ্ছে গত ক্লাস মানে শনিবারে কি এই এটা মানে গল্প এটা পড়বো নাকি অন্য পেপারে পড়বো? না, মানে এটা অন্য শেষ করে তারপর board? ওটা শেষ করে তারপরে একটা টপিক শেষ করে তারপর আমরা অন্য টপিকে যাই। আচ্ছা বললাম যে দুটা ড্রামা শেষ করে তারপর আমরা পয়েন্টে যাবো, এটা শেষ করব, তারপরে আইডিয়া শুধু শেষ করব, করে তারপরে আমরা চলে যাব হচ্ছে পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রিতে। দুটা দুটা করে শেষ করব। আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছি না? হ্যাঁ, দুটা দুটা করে টপিক শেষ করে আমরা 3 চক্র পড়বো, 3 চক্রে আমাদের শেষ হবে। আর যে শীটটা দিয়েছি ওখানে তো কোশ্চেন আনসার অলরেডি দেওয়াই আছে না? এখানে যে শীটটা দিয়েছি, হ্যাঁ, এখানে কোশ্চেন আনসার কিন্তু অ্যাড করা আছে, কিন্তু এটুকু তো আপডেট করা নাই। কারণ কি? কারণ পরীক্ষা হবে, তারপর আবার আপডেট করতে হবে, যেগুলো চলে আসবে সেগুলো। কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে মোটামুটি সেগুলো আমরা পড়ে ফেলতে পারবো। এখানে দেখো আরো অনেক তথ্যগুলো দেওয়া আছে, এখানে সামারিটা পরে দিয়েছি, শর্ট সামারি, তারপরে ক্যারেক্টারগুলো আছে, মেইন ক্যারেক্টারগুলো কারা কারা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, তারপরে যে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, তারপরে এগুলোর আনসারগুলো এখানে দেওয়া আছে। আগে পড়ে শেষ করবো, তারপর আনসার মুখস্থ করবো। আগেই যেন হইচই বাধা বানা, হ্যাঁ, অতি তাড়াহুড়ো করে যেন চাপ নিবা না কোনো, যেগুলো যেটা পড়তে বলবো সেগুলো সুন্দর করে পড়বা। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। তাহলে শনিবারে আবার কথা হবে, তার আগ পর্যন্ত এই যেগুলো দিলাম এগুলো রিভিশন করতে থাকো। টেক্সটটা দিয়ে দিব, টেক্সটটা যদি কেউ পারো একটু শুরু করো পড়তে, হ্যাঁ, ছুটির ভিতরে। ঠিক আছে। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। ওকে, গুড নাইট, বাই।